হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে আমাদের কেমিস্ট্রির নতুন একটা লেকচারে স্বাগতম। তো ভাই আমরা আমাদের একাডেমিক এক্সিলেন্স এই ব্যাচের মেইনলি দুইটা লেকচার করে ফেলছিলাম। হ্যাঁ, আজকে আমরা তৃতীয় লেকচারটা করব। ঠিক আছে, সো সেকেন্ড লেকচারে আমরা কিন্তু পি ব্লকের গ্রুপ 14 পর্যন্ত করছিলাম। আজকে আমরা কন্টিনিউশন দেখবো। হ্যাঁ, বাকি গ্রুপগুলোতে কি কি আছে। আচ্ছা, তো প্রথম আমাদের গ্রুপ 15। আচ্ছা, এখন আমাকে বলো গ্রুপ 15 কে আমরা এক নামে কি হিসেবে চিনি? নিকটোজেন, তাই তো? নিকটোজেন বা শ্বাসরোধকারী, এসব কিন্তু আমরা আগেও পড়ে ফেলছি। কেন এদেরকে আমরা নিকটোজেন বলতেছি? কারণ গ্রুপ 15 এ যে মৌলগুলো আছে, যেমন ধরো নাইট্রোজেন, এই নাইট্রোজেন গ্যাসটা শ্বাস রোধ করে। এখন তোমার মনে একটা প্রশ্ন জাগতে পারে যে আমাদের যে বায়ুমণ্ডল আছে, সেই বায়ুমণ্ডলে তো বেশিরভাগই নাইট্রোজেন, তাই না? 78% মতোই নাইট্রোজেন। তাহলে এই বায়ুমণ্ডলে তো আমাদের শ্বাসটা রোধ হয় না। তাহলে নাইট্রোজেনকে কেন আমি শ্বাস রোধকারী গ্যাস বলতেছি? কারণ যখন পিওর নাইট্রোজেন থাকে বা 100% নাইট্রোজেন থাকে, সেখানে কিন্তু আমরা শ্বাস প্রশ্বাস কার্যক্রম চালাইতে পারি না। এজন্যই আমরা নাইট্রোজেনকে নিকটোজেন বলতেছি। আচ্ছা, গেল। আর কি আছে বলো? ফসফরাস, তাই তো? তারপর এরপরে কি আছে বলো? আমরা কি পড়ছিলাম? নলকূপের পানিতে আর্সেনিক সর্বোচ্চ বিষাক্ত মাত্রায় আছে, এরকম ভাবে কিন্তু আমরা মৌলগুলা দেখছিলাম। সো আমাদের পরীক্ষার জন্য মেইনলি নাইট্রোজেন এবং ফসফরাস, হ্যাঁ, এই দুইটাই বেশি গুরুত্বপূর্ণ। বাকিগুলো আসলে জাস্ট জানলেই চলবে কোনটা কি। আচ্ছা, এবার আসো তাহলে আমি যদি এখান থেকে পড়তে চাই, তাহলে আমরা প্রথমে কি পড়বো? প্রথমে পড়বো এদের অক্সাইড গুলো। প্রথমে এদের অক্সাইড গুলো নিয়ে আমরা একটু জানতে চাই। আচ্ছা, তো দেখো খেয়াল করে, নাইট্রোজেনের 5 ধরনের অক্সাইড থাকে, আর ফসফরাসের মাত্র 2 ধরনের অক্সাইড থাকে। মেইনলি 4 ধরনের, 2টা স্থায়ী, 2টা অস্থায়ী। আমরা অস্থায়ী নিয়ে আলোচনা করব না, মেইনলি স্থায়ী গুলো নিয়ে আলোচনা করব। এখন নাইট্রোজেনে কোন 5টা অক্সাইড থাকে দেখো। প্রথমে আমাদের নাইট্রাস অক্সাইড, তারপর নাইট্রিক অক্সাইড, ডাইনাইট্রোজেন ট্রাই অক্সাইড, তারপর নাইট্রোজেন ডাইঅক্সাইড, অথবা এটাকে তুমি 2 দিয়ে গুণ করে ডাইমার হিসেবে লিখতে পারো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তার মানে এটাকে আমরা N2O4 লিখতে পারি। আচ্ছা, লাস্টে আমাদের ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড। তাহলে এই 5 ধরনের স্টেবল অক্সাইড আমরা নাইট্রোজেনের ক্ষেত্রে পাইতে পারি। আর ফসফরাসের ক্ষেত্রে কি আছে? 2টা মাত্র স্টেবল অক্সাইড আছে, P2O3 ফসফরাস ট্রাইঅক্সাইড, আর P2O5, ওকে, ফসফরাস পেন্টাঅক্সাইড। তো যখনই আমরা অক্সাইডের নাম পড়ে থাকি, তখন আমরা কি দেখি? এটার ধর্মটা কিরকম হয়, তাই না? সেটা আমরা এখন দেখার চেষ্টা করব। দেখো, মেইনলি নাইট্রাস অক্সাইড এবং নাইট্রিক অক্সাইড, এই দুটা হয় প্রশম অক্সাইড। বুঝছো? এই দুটো কি হবে বলো? প্রশম অক্সাইড হবে এরা, প্রশম। ওকে, আর তুমি যত রকমের এখানে অক্সাইড দেখতে পারতেছো, বাকি সবাই এখানে অম্লীয়। এখানে যারা যারা আছে, বাকি সবাই কি হবে বলো? অম্লীয় বা অ্যাসিডিক হবে। এখন বিষয়টা তোমাদের একটু এক্সপ্লেন করে দিই। দেখো, নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড, তাকে আমরা কি বলতেছি? প্রশম অক্সাইড, বা এটাকে আমরা নিরপেক্ষ অক্সাইডও বলতে পারি। কেন? কারণ এরা অ্যাসিডের সাথেও বিক্রিয়া করে না, ক্ষারের সাথেও কিন্তু বিক্রিয়া করে না, তাই না? আমরা যখন গ্রুপ 13 পড়ছিলাম, সেখানে দেখছিলাম অ্যালুমিনিয়াম অক্সাইড, সেটা ছিল উভধর্মী অক্সাইড। সে অ্যাসিডকেও প্রশমন করতে পারে, ক্ষারকেও প্রশমন করতে পারে। বাট সেই উভধর্মী অক্সাইড আর নিরপেক্ষ অক্সাইড কিন্তু সেম না। উভধর্মী 2টার সাথেই রিয়াকশন করে, নিরপেক্ষ কোনটার সাথেই কিন্তু রিয়াকশন করে না। এটা তোমাকে একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, বাকিগুলা পানির সাথে মিশ্রিত হয়ে, পানির সাথে দ্রবীভূত হয়ে তারা অ্যাসিড তৈরি করে। এই জন্যই তাদেরকে আমরা কি বলতেছি বলো? এই জন্যই তাদেরকে আমরা অম্লীয় অক্সাইড বলতেছি। আচ্ছা, যদি আমি তোমাকে একটু এক্সাম্পল দেখাইতে চাই যে কিভাবে সেটা অ্যাসিড তৈরি করে, দেখো প্রথমে আমাদের N2O3, আমি যদি তাকে পানির সাথে মিশ্রিত করি, তাহলে এখানে কি তৈরি হবে? এখানে মিলি তৈরি হয় নাইট্রাস অ্যাসিড, হ্যাঁ, HNO2, তাহলে অ্যাসিড তৈরি হলো। তাহলে এটা অম্লধর্মী অক্সাইড। আচ্ছা, তারপর যদি আমি N2O5, এটাকে যদি পানির মধ্যে দ্রবীভূত করি, তাহলে এখানে তৈরি হবে নাইট্রিক অ্যাসিড, HNO3, তাই না? নাইট্রাস অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। আর তুমি বলতে পারো ভাই 3 নিলাম, 5 নিলাম, 4 গেল কই? আচ্ছা, একটু 4টাও দেখি, NO2, তাই না? মিলে এটাকে আমরা কি করি? ডাইমার হিসেবে লিখি। তাহলে লিখলাম N2O4,
এটাকে আমি পানির সাথে মিশ্রিত করলাম, তাহলে এখানে কি তৈরি হবে, এখানে নাইট্রাস অ্যাসিডও তৈরি হবে এবং নাইট্রিক অ্যাসিডও কিন্তু তৈরি হবে। দুই ধরনের অ্যাসিড এখানে তৈরি হয়। ওকে, তাহলে বুঝতে পারলাম এখানে যেই অক্সাইডগুলো আমি চিন্তা করতেছি তারা এক বা একাধিক ধরনের অম্ল তৈরি করে, তাই এরা হচ্ছে অম্লধর্মী বা অম্লীয় অক্সাইড। আচ্ছা, এখানে একটা মজার বিষয় আছে। মজার বিষয়টা কি জানো, দেখার চেষ্টা করি। আমাদের এখানে কি আছে, অ্যাসিড। তুমি যদি চিন্তা করো, আমি যদি অ্যাসিড থেকে পানি বের করে দিই তাহলে এই অক্সাইডটা আমরা পাবো, তাই না? অর্থাৎ কোনো অ্যাসিড থেকে যদি আমি পানি বিয়োগ করে অন্য একটা যৌগ পাই, কোনো অক্সাইড পাই, সেই অক্সাইডটাকে আমরা অ্যানহাইড্রাইড বলি। কি বললাম, অ্যাসিড থেকে আমি পানি বিয়োগ করলাম, পানি বাদ দিয়ে চিন্তা করলাম, যা থাকবে সেটাই হচ্ছে ওই অ্যাসিডের একটা অ্যানহাইড্রাইড। বুঝতে পারলাম? তাহলে দেখো, নাইট্রাস অ্যাসিডের অ্যানহাইড্রাইড কে N2O3, আর নাইট্রিক অ্যাসিডের অ্যানহাইড্রাইড কি হবে N2O5, তাই না? তাহলে এই দুইজন হচ্ছে আমাদের অ্যানহাইড্রাইড। এটাকে তুমি এভাবে বলতে পারো, অ্যাসিড অ্যানহাইড্রাইড। অ্যাসিড থেকে আমি পানি বের করলাম না, এজন্য অ্যাসিড অ্যানহাইড্রাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইড গেল। আচ্ছা, তুমি যদি এখন N2O4 এর কথাটা একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু নাইট্রাস অ্যাসিডও আছে, নাইট্রিক অ্যাসিডও আছে, তাই না? আমি দুইটাকে একসাথে চিন্তা করে কি দেখলাম, এখান থেকে যদি পানি বের করে দিই তাহলে আলটিমেটলি N2O4 থাকে, তাই না? তার মানে যদি আমাদের কাছে একাধিক অ্যাসিড থাকে, সেখান থেকে যদি আমি 1 মোল পানি বের করি তাহলে যা থাকবে সেটাও একটা কিন্তু অ্যানহাইড্রেট। যেহেতু এখানে একাধিক ধরনের অ্যাসিড আছে, তাই এই অ্যানহাইড্রাইডটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে মিশ্র অ্যানহাইড্রাইড। মিশ্র অ্যানহাইড্রাইড। কথা কি বুঝতে পারছো? যদি একাধিক ধরনের অ্যাসিড থাকে, মিশ্র অ্যানহাইড্রাইড। আর যদি এক ধরনের অ্যাসিড থাকে তাহলে অ্যানহাইড্রাইড বললেই চলে, বা তুমি সেটাকে অ্যাসিড অ্যানহাইড্রাইড বলতে পারবা, কোনো সমস্যা নাই। বিষয়টা ক্লিয়ার? আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা, এবার তুমি যদি অন্যান্য যে অ্যাসিড গুলো আছে, মানে ফসফরাসের যে অ্যাসিড গুলো আছে সেগুলো দেখার চেষ্টা করো, তাহলে ফসফরাসের মধ্যে কি আছে, প্রথম হচ্ছে P2O3। তাহলে P2O3 প্লাস পানি, এখান থেকে পাওয়া যাবে হচ্ছে ফসফরাস অ্যাসিড H3PO3, তাই না? ফসফরাস অ্যাসিড। আর তুমি যদি এখানে P2O5 নাও, এখান থেকে তুমি কি পাবা, ফসফরিক অ্যাসিড H3PO4, ঠিক আছে? তাহলে এখানে P2O3 হইলে ফসফরাস অ্যাসিড, P2O5 হইলে ফসফরিক অ্যাসিড। তো বুঝতেই পারতেছি ওর অ্যাসিড অ্যানহাইড্রাইড হবে O, আর ওর অ্যাসিড অ্যানহাইড্রাইড হবে O, তাই না? বলো তো এখানে কি মিশ্র অ্যানহাইড্রাইড হওয়া পসিবল কিনা, বা কোনটা হইতে পারে, তোমরা আমাকে কমেন্টে বলো, ঠিক আছে? তো জাস্ট আমরা একটু জানলে কিন্তু আমাদের অক্সাইড থেকে পড়াশোনাটা হয়ে গেল। আচ্ছা, এরপর যদি আমরা আসি আমাদের সেকেন্ড ধরনের যৌগ, সেটা হচ্ছে হ্যালাইড। হ্যাঁ, সেটা হচ্ছে মেইনলি হ্যালাইড নিয়ে আমরা চিন্তা করতে পারি, অথবা তুমি ক্লোরাইড নিয়ে চিন্তা করো। ক্লোরাইডের ক্ষেত্রে কি হয় দেখার চেষ্টা করি, তাই না? আমরা নাইট্রোজেন আর ফসফরাস নিয়ে মেইনলি কনসার্ন। সো নাইট্রোজেন কিন্তু শুধুমাত্র ট্রাইক্লোরাইড তৈরি করতে পারে, কিন্তু ফসফরাস হচ্ছে ট্রাইক্লোরাইড, পেন্টাক্লোরাইড দুইটাই তৈরি করতে পারবে। বুঝতে পারলাম? তার মানে খেয়াল করে দেখো, নাইট্রোজেন কিন্তু ফসফরাসের গ্রুপে হইলেও সে পেন্টাক্লোরাইড তৈরি করতে পারে না। বুঝতে পারলাম? এখন বিষয়টা হচ্ছে কেন সে NCl5 তৈরি করতে পারে না, এটা আমরা একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, খেয়াল করে দেখো, তুমি যদি এখানে যোজনী দিয়ে ব্যাখ্যা করতে পারো সবচেয়ে বেটার হয়। আমি যদি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা দেখি, কিরকম হবে, 1s2 2s2 2p3, তাই না? তাহলে দেখো আমাদের S এর মধ্যে দুইটা ইলেকট্রন এবং P এর মধ্যে কিন্তু সিঙ্গেল সিঙ্গেল করে হুন্ডের নীতি অনুযায়ী একটা করে ইলেকট্রন, তাই না? তাহলে যতগুলা ভ্যালেন্স ইলেকট্রন, যতগুলা আনপেয়ার্ড ইলেকট্রন, ততই কিন্তু তার যোজনী, তাই না? অধাতুর ক্ষেত্রে এভাবে কিন্তু আমরা চিন্তা করি, 3টা আনপেয়ার্ড ইলেকট্রন, তাই তার ভ্যালেন্সি হচ্ছে 3, রাইট? এই জন্য সে 3টা হাত দিয়ে 3টা ক্লোরিনকে ধরতে পারে। লজিক্যাল কথা। আচ্ছা, এখন তুমি যদি এভাবে চিন্তা করো যে না, আমি হচ্ছে 5টা ক্লোরিনকে ধরতে চাই, তাহলে আমাকে 5টা আনপেয়ার্ড ইলেকট্রন আনতে হবে, সোজা কথা। তাহলে আমি যদি 5টা বানাইতে চাই, এখান থেকে আমাকে জোড়া ভাঙতে হবে, তাই না? খেয়াল করি যে আমার কিন্তু এখান থেকে জোড়াটা ভাঙতে হবে, জোড়া ভেঙে ইলেকট্রনটাকে হচ্ছে পরবর্তী অরবিটালে পাঠাইতে হবে, তাই না? পরবর্তীতে কোনো অরবিটাল কি ফাঁকা আছে?
নাই কিন্তু। দেখো 2 এর মধ্যে শুধু s আর p সম্ভব, কোনো 2d কিন্তু পসিবল না, 2d অরবিটাল হওয়া পসিবল না, যার ফলে এখানে আর কোনো অরবিটাল নাই, তাই জোড়া ভেঙে কিন্তু ইলেকট্রন যাওয়ারও কোনো সুযোগ পাবে না। তার মানে নাইট্রোজেনের কিন্তু যোজনী শুধুমাত্র 3 হওয়াই পসিবল। এই জন্য সে 3টা ক্লোরিনকে ধরতে পারে, 5টা ক্লোরিনকে তার পক্ষে ধরা সম্ভব না। বুঝতে পারলাম? আচ্ছা, এবার তুমি যদি আসো ফসফরাসের ক্ষেত্রে, ফসফরাসের ক্ষেত্রে কি হয় দেখার চেষ্টা করি। ফসফরাসের জন্য ইলেকট্রন বিন্যাসটা এরকম 1s2 2s2 2p6, তারপর দেখো 3s2 3p3, তাই তো? তার মানে দেখো s এর মধ্যে এরকম ভাবে 2টা ইলেকট্রন আর p এর মধ্যে কিন্তু এরকম ভাবে 3টা ইলেকট্রন আছে। তার মানে দেখো এখানে যেহেতু আমাদের 3টা আনপেয়ার্ড ইলেকট্রন, তাহলে এখানে ভ্যালেন্সি কত? 3, রাইট? এই জন্য সে হচ্ছে 3টা ক্লোরিনকে ধরতে পারে। ওকে, সেম লজিক, বুঝতে পারলাম। কিন্তু এখন আমরা চিন্তা করি 5টা ক্লোরিন কি ধরা পসিবল কিনা। তাহলে কি করতে হবে বলো? এখানে আমাদের মেনলি জোড়াটাকে ভাঙতে হবে, জোড়াকে ভেঙে হচ্ছে পার্শ্ববর্তী অরবিটালে বানাইতে হবে, তাই না? তাই তো আমাদের যোজনীর সংখ্যা বাড়বে, তাই তো? এখন আমাকে বলো এখানে কি পার্শ্ববর্তী অরবিটাল হওয়া পসিবল কিনা। উত্তর হচ্ছে হ্যাঁ, এখানে কিন্তু পার্শ্ববর্তী অরবিটাল হওয়া পসিবল। দেখো তৃতীয় শক্তি স্তরে কিন্তু ডি অরবিটালও থাকে, যদি এই ক্ষেত্রে আমাদের ডি এর মধ্যে কোনো ইলেকট্রন ছিল না, অর্থাৎ ডিটা কিন্তু এরকম ভাবে ফাঁকা ছিল, হ্যাঁ এরকম ভাবে ফাঁকা ছিল বাট প্রেজেন্ট ছিল। এখানে দেখো আমাদের দ্বিতীয় শক্তি স্তরে ডি অরবিটাল পসিবলই না, এই জন্য কিন্তু আমরা ইলেকট্রন ভেঙে ওখানে পাঠাইতে পারি নাই। বাট তৃতীয় শক্তি স্তরে ডি অরবিটাল পসিবল, তাই আমরা কি করতে পারি, এখান থেকে ইলেকট্রন ভেঙে এখানে কিন্তু আমরা পাঠাইতে পারি। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, যদি আমরা পাঠাই দিই তাহলে আলটিমেটলি এখানে কি দাঁড়ায় দেখো, আমি যদি এখান থেকে দেখাইতে চেষ্টা করি তাহলে এখানে আসলে কি দাঁড়ায় দেখো, তাহলে দেখো আলটিমেটলি এখান থেকে আমি একটা ইলেকট্রন নিয়ে ডি তে পাঠাই দিব, তাই তো? এই যে দেখো আগে তো এগুলো ছিলই, এখান থেকে ইলেকট্রন ভেঙে চলে যাবে কোথায়? এই অরবিটালের মধ্যে, এই অরবিটালটার মধ্যে। তার মানে আলটিমেটলি এরকম হয়ে যায়। বলো এখানে এখন ভ্যালেন্স ইলেকট্রন কয়টা হয়ে গেল? মোট 5টা হয়ে গেল না? তার মানে এখানে কিন্তু ভ্যালেন্সি হয়ে যাবে 5, সে 5টা ক্লোরিনকে বা 5টা একযোজী মূলককে ধরতে পারবে, যার ফলে PCl5 কিন্তু তার পক্ষে তৈরি করা সম্ভব। বুঝতে পারলাম তো? তো আশা করি আমরা এখানে বুঝতে পারছি যে নাইট্রোজেনের শুধুমাত্র 3 যোজনী সম্ভব, বাট ফসফরাসের কিন্তু 3 এবং 5 দুই ধরনের যোজনী সম্ভব। ওকে, গেল। আচ্ছা, এখন আমি জানি তোমাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে, ঠিক আছে ভাই এই ব্যাখ্যাটা আমরা বুঝতে পারলাম, নাইট্রোজেনের শুধুমাত্র এই হয় আর ফসফরাসও ওরকম হয়। ওকে, তাহলে আগে যে জিনিসটা আমরা দেখছিলাম, হ্যাঁ সেখানে আমরা এই ব্যাখ্যাটা কেন প্রয়োগ করতে পারতেছি না? ঠিক আছে, ফসফরাসের আমাদের 3 যোজনী, সে কি করছে দেখো AXBY নীতি অনুযায়ী এখানে দেখো ফসফরাসের যোজনী 3, ফসফরাসের যোজনী 5। ওকে, এটা তো কোনো সমস্যা নাই, তাই তো? সমস্যাটা এইখানে, যদি নাইট্রোজেনের যোজনী শুধুমাত্র 3 হয় তাহলে তো তার শুধু এই অক্সাইডটা তৈরি করার কথা, তাই না? নাইট্রোজেনের যোজনী যদি শুধুমাত্র 3 হয় তাহলে সে শুধুমাত্র N2O3 তৈরি করার কথা না, এখানে এতগুলো অক্সাইড সে কেন তৈরি করে? কারণ হচ্ছে অনেকগুলো আছে। প্রথম কারণ কি, নাইট্রোজেনের আকার ফসফরাসের তুলনায় ছোট, যার ফলে তার মধ্যে ইলেকট্রন ঘনত্ব অনেক বেশি, তাই না? তড়িৎ ঋণাত্মকতা বেশি, ইলেকট্রন ঘনত্ব বেশি, যার ফলে নাইট্রোজেনের মাথায় যে লোন পেয়ারটা থাকে সে সেটাকে খুব ইজিলি ব্যবহার করতে পারে। তাহলে কথাটা কি বললাম, নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্ব ফসফরাসের তুলনায় বেশি, তড়িৎ ঋণাত্মকতা বেশি, যার ফলে নাইট্রোজেনের মাথায় যে মুক্তজোড় ইলেকট্রনটা থাকে সেটা সে ফসফরাসের তুলনায় ভালোভাবে ইউজ করতে পারে, সেটা দিয়ে সে বিভিন্ন রকমের অক্সাইড তৈরি করতে পারে। বুঝতে পারলাম তো? আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দেখাই যেটার মধ্যে আমরা অনেকেই কনফিউজড হয়ে থাকি, সেটা হচ্ছে N2O5। N2O5 ভাই কেমনে তৈরি করতে পারি? হ্যাঁ, অক্সিজেনের যোজনী যদি হয় 2, নাইট্রোজেনে কত? 5, তাই না? নাইট্রোজেনে তো 5 হয়, বিষয়টা তো এরকম। বাট আমরা একটু আগে দেখলাম নাইট্রোজেনে তো 5 যোজনী হওয়া পসিবল না, তাহলে এখানে আবার আমি কেমনে বলতেছি 5? কারণ এখানে কিন্তু নাইট্রোজেন তার লোন পেয়ারটাকে ইউজ করতে পারছে। লোন পেয়ারটাকে সে কিভাবে ইউজ করছে আমি তোমাকে একটু দেখাই, তাহলে আমরা বুঝতে পারবো। এই যে নাইট্রোজেন, এই ধর হচ্ছে আমাদের সেটা হচ্ছে এরকম ভাবে অক্সিজেনটা থাকে, তাই তো? এই যে অক্সিজেন, এটা অক্সিজেন, তাই না? তার লোন পেয়ার দিয়ে সে হচ্ছে অপর একটা অক্সিজেন পরমাণুর সাথে সন্নিবেশ বন্ধন খুব সহজে তৈরি করতে পারে, তাই না? দেখো যে N2O5 হয়ে গেছে না? নাইট্রোজেন হাত কয়টা ইউজ হয়েছে দেখো, এখানে কিন্তু 3টে ইউজ হয়েছে, 1 2 3,
1 2 3, রাইট? বুঝতে পারছো বিষয়টা? এই জন্য সে হচ্ছে বিভিন্ন রকমের অক্সাইড তৈরি করতে পারে, বাট ক্লোরাইড সে শুধুমাত্র NCl3 তৈরি করতে পারবে। আশা করি তোমাদের ক্লিয়ার করতে পারলাম। আচ্ছা, চলো তাহলে আমরা পড়াটাকে কন্টিনিউ করি। আচ্ছা, এরপর আমরা কি পড়বো? এরপর আমরা অন্যান্য হ্যালাইড নিয়ে চিন্তা করি। ঠিক আছে, এই ব্যাখ্যাটা কিন্তু ক্লোরাইডের জন্য প্রযোজ্য, ব্রোমাইডের জন্য প্রযোজ্য, ঠিক আছে? আর হচ্ছে আয়োডাইডের ক্ষেত্রে কি হয় খেয়াল করে দেখো। ফসফরাসের যদি 3 হয় 5 হয়, তাই তো? তার মানে সে 3টা ক্লোরিন বা 5টা ক্লোরিনকে ধরতে পারে। আয়োডিনের ক্ষেত্রে কিন্তু বিষয়টা এরকম না। তুমি যদি আয়োডিন চিন্তা করে দেখো, সে শুধুমাত্র ট্রাই আয়োডাইড তৈরি করতে পারে। ফসফরাসের কথা বলছি, শুধুমাত্র PI3 বা ট্রাই আয়োডাইড তৈরি করতে পারে। ও কিন্তু PI5 তৈরি করতে পারে না, তৈরি হয় না। ওকে, PI5 কিন্তু তৈরি হবে না। বিষয় হচ্ছে কেন তৈরি হয় না? খেয়াল করে দেখো, ফসফরাসের তুলনায় আয়োডিনের আকার কিন্তু অনেক বড় হয়, তাই না? তার মানে ছোট একটা পরমাণুর গায়ে কিন্তু বড় বড় 5টা পরমাণু আমি বসাইতে পারবো না, জায়গা দিতে পারবো না। এই জন্য এখানে মেনলি আয়োডিন পরমাণুর ইলেকট্রনগুলো একে অপরকে বিকর্ষণ করে মেনলি এক জায়গায় স্টেবল থাকে না, দূরে দূরে সরে যায়। বিষয়টা আমি ছবির মাধ্যমে দেখাই। এই দেখো আমাদের ফসফরাস, হ্যাঁ, ধরলাম এটাই আমাদের ফসফরাস, আর এই হচ্ছে সেই আয়োডিন গুলা। দেখছো আয়োডিন আকারগুলো কিন্তু যথেষ্ট বড় বড় হয়, তাই না? আমি কিন্তু এগুলোকে বসাইতে পারবো না একসাথে। বুঝতে পারছো কি বিষয়গুলা? এই জন্য আমরা মেনলি বলি যে না, PI5 নর্মালি তৈরি হয় না। ক্লিয়ার? আচ্ছা, এইবার যদি আমি দেখার চেষ্টা করি যে এখানে আর্দ্র বিশ্লেষণের ঘটনাগুলো যদি আমি দেখার চেষ্টা করি, হ্যাঁ, ক্লোরাইডের বা হ্যালাইডের আর্দ্র বিশ্লেষণ, তাহলে খেয়াল করে দেখো এখানে যে আমি 3টা হ্যালাইড নিছি, এই যে 3টা হ্যালাইড নিছি, এরা সবাই কিন্তু আর্দ্র বিশ্লেষিত হয়। বুঝছো? এটা আমি পরের পেজে তাহলে দেখাই। এই যে আমাদের NCl3, PCl3 এবং PCl5, এরা সবাই পানির সাথে বিক্রিয়া করতে পারে। ওকে, তার মানে আমি যদি এখানে পানি চালনা করি, এটা কিন্তু বিক্রিয়া করবে। এটা কার সাথে মিল সম্পন্ন বলো? গ্রুপ 14তে আমরা যখন কার্বন সিলিকনের যে টেট্রাক্লোরাইড পড়ছিলাম, সেখানে কিন্তু আমরা এরকম কিছু একটা দেখছিলাম যে CCl4 হয় না, কিন্তু SaCl4 আর্দ্র বিশ্লেষিত হবে। এখানে কিন্তু আরেকটা প্রশ্ন জাগলো যে ভাই CCl4 কেন হয় না? কারণ সেখানে কিন্তু আমাদের 2d অরবিটাল পসিবল না, খালি কোনো অরবিটাল নাই। তাহলে ভাই NCl3 আবার কিভাবে আর্দ্র বিশ্লেষিত হয়? NCl3 এর মধ্যে তো কোনো খালি অরবিটাল নাই। CCl4 এর যদি খালি অরবিটাল না থাকার কারণে আর্দ্র বিশ্লেষণ না হয়, তাহলে NCl3 আবার কিভাবে আর্দ্র বিশ্লেষিত হবে? ঝামেলা না? এই ঝামেলাটা এখন আমরা একটু সলভ করার চেষ্টা করব। দেখো, তাহলে প্রথমে আমরা হচ্ছে NCl3 এটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি। ওকে, NCl3 কিভাবে আর্দ্র বিশ্লেষিত হয় খেয়াল করে দেখো। এই ধরো হচ্ছে আমাদের সেই NCl3 আমি লিখলাম, হ্যাঁ, আর এখানে কি আসবে? পানি। এখন বলো আর্দ্র বিশ্লেষণের বেসিক মেকানিজমটা কি? সে হচ্ছে লোন পেয়ারটাকে কেন্দ্রীয় পরমাণুর দিকে ঠেলে দিবে, তাই তো? বাট নাইট্রোজেনে আমরা কিন্তু দেখছিলাম ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2s2 2p3, কোনো 2d অরবিটাল নাই, কোনো ফাঁকা অরবিটাল নাই, যার ফলে লোন পেয়ারটা কিন্তু নাইট্রোজেনের কাছে আসতে পারবে না। কিন্তু খেয়াল করে দেখো, নাইট্রোজেনের তড়িৎ-ঋণাত্মকতা কিন্তু কার্বন থেকে অনেক বেশি, তাই না? কার্বন থেকে যথেষ্ট বেশি, অনেক বেশি না হলেও কিন্তু কার্বন থেকে যথেষ্ট বেশি। আমি যদি ভুল না হই, নাইট্রোজেন হচ্ছে 3, কার্বনের 2.5, নাইট্রোজেন হচ্ছে 3। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই বেশি তড়িৎ-ঋণাত্মকতার জন্য সে কি করবে? অক্সিজেনের পরমাণুটাকে, অক্সিজেনের লোন পেয়ারটাকে নিজের কাছে টান দেয়। যার যত বেশি তড়িৎ-ঋণাত্মকতা, সেই ইলেকট্রনকে তত সহজে টানতে পারে। তার মানে তার মধ্যে ফাঁকা অরবিটাল না থাকলেও সে কিন্তু এই লোন পেয়ারটাকে নিজের কাছে আকর্ষণ করে বেশি তড়িৎ-ঋণাত্মকতার জন্য। বাট অক্সিজেন কিন্তু একটাই কাজ করবে, ফাঁকা অরবিটালে লোন পেয়ার দিবে। তাহলে এখন ভাই এটা ঝামেলা হয়ে গেল না? এই ঝামেলা আমি কেমনে সলভ করতে পারি? এই অক্সিজেন দেখবে ঠিক আছে, ওর মধ্যে ও যেহেতু আমাকে আকর্ষণ করতেছে, আমি এই যৌগটার কাছে যাই, তারপর আমি ডিসিশন নিব। সে কি দেখবে? সে হচ্ছে যে প্রান্তীয় পরমাণুগুলো আছে ক্লোরিন, সে ক্লোরিনের মধ্যে সে এখন ফাঁকা অরবিটাল খোঁজার চেষ্টা করবে। ওকে, তাহলে খেয়াল করে দেখো ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা কি ছিল? 3s2 3p5, তার মানে 3d কিন্তু ফাঁকা অরবিটাল আছে, তাই না? এখানে কিন্তু 3d ফাঁকা অরবিটাল থাকে, ফাঁকা অরবিটাল থাকে। তো পানি কি করবে? পানি হচ্ছে এই ফাঁকা অরবিটালেই তার লোন পেয়ারটাকে পাস করবে। বুঝতে পারলাম?
তাহলে আমি আরেকবার বলি, CCl4 কেন এই ক্লোরিনের কাছে যাচ্ছে না, কারণ সেখানে অক্সিজেনের লোন পেয়ারকে এত বেশি টানার মতো কেউ ছিল না, কার্বন এত সহজে টানতে পারে না। বাট NCl3 এর কাছে পানি কেন এরকম লোন পেয়ার দিচ্ছে, কারণ এখানে নাইট্রোজেন আছে, নাইট্রোজেন খুব সহজেই অক্সিজেনের লোন পেয়ারটাকে টানতে পারে। বুঝতে পারছো তো? এটা হচ্ছে মেনলি আমাদের ব্যাখ্যা। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে সন্নিবেশ বন্ধন তৈরি হচ্ছে। পরবর্তীতে কি হবে? পরবর্তীতে এই যে আমাদের অন্য একটা ক্লোরিন পরমাণু কি করবে, পানির হাইড্রোজেনের সাথে একটা সন্নিবেশ বন্ধন তৈরি করবে। বুঝতে পারলাম? তাহলে এখানে আলটিমেটলি কি হয়ে যাবে একটু চিন্তা করে দেখি। এখানে আলটিমেটলি কি হয় দেখো, আমাদের কিন্তু আদ্র বিশ্লেষণে কোনো সন্নিবেশ বন্ধন থাকে না, অর্থাৎ যখন এখানে বন্ধনগুলো তৈরি হচ্ছে, যাদের সাথে তৈরি হচ্ছে তারা চাইবে কি আমি সন্নিবেশ বন্ধন না রেখে বিশুদ্ধ সমযোজী বন্ধন রাখবো, তার মানে আমাকে হাতটাকে অ্যাভেলেবল করতে হবে, খালি করতে হবে। এখন খেয়াল করো যেখানে কি হচ্ছে, অক্সিজেন হচ্ছে ক্লোরিনের দিকে তার মুক্ত জোরটাকে দিচ্ছে, তার মানে অক্সিজেনের মেইন টার্গেট হচ্ছে আমি ক্লোরিনকে নিজের কাছে নিয়ে যাব। তো নাইট্রোজেন কি করবে, ক্লোরিনকে ওর কাছ থেকে ছেড়ে দিবে। বুঝছো? তাহলে এই বন্ধনটা কিন্তু আলটিমেটলি আমাদের ভেঙে যায়। তাহলে OH পার্টটা, এই OH পার্টটা কিন্তু Cl কে নিয়ে চলে গেল, তাহলে তৈরি করবে কি বলতো, HClO, HClO, তাই না? তাহলে এই পার্টটুকু আলাদা হয়ে গেল, এই পার্টটুকু আলাদা হয়ে গেল। একই রকম ভাবে নাইট্রোজেন কি চাইবে, ক্লোরিন দিয়ে হাইড্রোজেনকে ধরতে চাইবে, তারপর পানি কি করবে, এই বন্ধনটাকে ভেঙে ফেলবে, এই বন্ধনটাকে এখান থেকে ভেঙে ফেলবে, যার ফলে এখানে কি তৈরি হয়ে যাবে দেখো, N, এখানে তৈরি হবে হচ্ছে Cl, Cl, আর এখানে হচ্ছে হাইড্রোজেন। বুঝতে পারছো তো? আসলে এখানে কিন্তু সত্যিকার অর্থে সন্নিবেশ বন্ধন তৈরি হয় না, এটা হচ্ছে বিক্রিয়াটা মধ্যবর্তী দশা। মধ্যবর্তী দশা। তুমি বলতে পারো ভাই এখানে যদি আমি ক্লোরিনের সাথে হাইড্রোজেনের সংযোগ করি, নাইট্রোজেনের সাথে কিভাবে বন্ধন তৈরি হয়? এটা জাস্ট একটা মধ্যবর্তী দশা। আমি যখন এখানে ক্লোরিনকে বের করে দিব, হাত একটা খালি হবে, সেই খালি হাত দিয়ে হাইড্রোজেনকে ধরে। তো তোমরা এত কঠিন করে পড়বা না, তোমরা সহজ করে পড়বা, ঠিক আছে? জাস্ট মনে রাখবো এটা হচ্ছে একটা মধ্যবর্তী দশা, মধ্যবর্তী দশা শেষে মেনলি কি হয়, এরকম ভাবে যৌগটা তৈরি হয়। গেল। আচ্ছা, তাহলে এখন যদি আমি জিনিসটাকে কন্টিনিউ করি, হ্যাঁ দেখো, খেয়াল করে দেখো বিক্রিয়াটা কিভাবে কন্টিনিউ হবে। নাইট্রোজেনের সাথে 3টা ক্লোরিন ছিল, আমি কিন্তু প্রথম ধাপে একটা ক্লোরিনকে হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপিত করে দিচ্ছি। তাহলে আবার যদি বিক্রিয়াটা করি, আবার যদি পানি দেই, আরেকটা হাইড্রোজেন বের হবে, আবার করলে আরেকটা হাইড্রোজেন বের হবে, তার মানে আলটিমেটলি এখানে NCl3 থেকে আমরা NH3 পাবো, তাই না? তার মানে এই বিক্রিয়াটা কিন্তু মোট 3 বার ঘটবে, ঠিক আছে? এটা সহ মোট 3 বার কিন্তু এখানে ঘটে। হ্যাঁ, তাহলে 3 বার ঘটলে আলটিমেটলি এখানে আমি কি দেখতে পারবো, এখানে আমরা দেখতে পাই দেখো, তাহলে NCl3 প্লাস 3 মোল পানি আসবে, হাইড্রোজেন দিয়ে ক্লোরিন গুলোকে রিপ্লেস করে তৈরি করবে NH3, আর HClO কত মোল তৈরি হবে, 3 মোল। আচ্ছা, তোমরা কি আমাকে HClO এটার নাম বলতে পারবা? এগুলোর নামকরণ কিন্তু আমরা শিখবো, যে HClO এর নাম কি, HClO2 এর নাম কি, HClO3 এর নাম কি। হ্যাঁ, এগুলো কিন্তু আমরা আস্তে আস্তে শিখবো, বাট বর্তমানে আমি এখন জাস্ট এটা নাম বলি, এটার নাম হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড, হাইপোক্লোরাস অ্যাসিড। হ্যাঁ, আমি তাহলে নামটা নিচে লিখে দিই, এখানে লিখে দিই, এটা হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড, জাস্ট তুমি জেনে রাখলা। তাহলে কিন্তু আমাদের NCl3 এই পার্টটা শেষ, রাইট? বাকিগুলা কিন্তু সহজ, বাকিগুলা ঝামেলা নাই, কারণ ফসফরাসের কিন্তু 3D অরবিটাল ফাঁকা আছে, এখানে এত ঝামেলা হবে না, এখানে কি হবে, সরাসরি বিক্রিয়া হয়ে যাবে। যদি দেখানোর চেষ্টা করি, দেখো আমাদের যে PCl3, তাই না, PCl3, এটাকে আমরা হাত দিয়ে দেখাই, এটার সাথে কি আসবে, পানি আসবে, হাইড্রোজেন, হাইড্রোজেন। এই জিনিসটা কিন্তু ওই যে HiCl4 দেখছিলাম না, একদম হুবহু সেরকমই হবে। অক্সিজেন তার হচ্ছে লোন পেয়ারটা দিয়ে ফসফরাসের সাথে বন্ধন তৈরি হওয়ার চেষ্টা করবে। এই ধাপে কি হবে, ক্লোরিন তার লোন পেয়ার দিয়ে হাইড্রোজেনকে ধরার চেষ্টা করবে, তাই না? এটা একটা মধ্যবর্তী দশা। তাহলে আলটিমেটলি এখানে বিক্রিয়া হয়ে কি তৈরি হবে বলো দেখি, এখান থেকে OH এই বন্ধনটা ভেঙে যাবে, এই বন্ধনটা ভেঙে যায়, আর এখানে PCl এই বন্ধনটা ভেঙে যাবে, হ্যাঁ এই বন্ধনটা ভেঙে যায়। তাহলে এখানে আলটিমেটলি তৈরি হবে হচ্ছে PCl, আর OH টা হচ্ছে ফসফরাসের সাথে যুক্ত হয়ে যায়, আর এখানে হচ্ছে HCl তৈরি হবে, রাইট? এটা কিন্তু সহজ ছিল, ওই যে SiCl4 এর মতো চিন্তা করো। তাহলে বলো এই বিক্রিয়াটা মোট কয়বার ঘটবে, যতক্ষণ আমি ক্লোরিনকে পুরোপুরি রিপ্লেস করতে পারতেছি, অর্থাৎ মোট এখানে 3 বার বিক্রিয়াটা ঘটবে।
এই বিক্রিয়াটা হচ্ছে 3 বার ঘটবে মোট 3টা ক্লোরিনকে রিপ্লেস করার জন্য। আচ্ছা, যদি এখানে বিক্রিয়াটা 3 বার ঘটেই তাহলে জিনিসটা দেখতে কিরকম হয় দেখো, PCl3 প্লাস 3 মোল পানি লাগবে আর কি, 3 মোল পানি লাগবে, এখান থেকে তৈরি হবে হচ্ছে 3টা OH, তার মানে H3PO3 ফসফরাস অ্যাসিড আর 3টা HCl। বুঝতে পারছি কি বিষয়টা? সহজ না? এটা কিন্তু ওই যে আমাদের SiCl4 এর মতোই, তুমি চিন্তা করো। হ্যাঁ, আচ্ছা, এরপর তুমি যদি পেন্টাক্লোরাইডে আসো, পেন্টাক্লোরাইডে যদি আসো সেখানে আমাদের কি হয়, সেখানে আমাদের একটু বোঝার বিষয় আছে, খেয়াল করো। যদি পেন্টাক্লোরাইডে আমরা এখন আসি, হ্যাঁ, PCl5 এর কথা যদি আমরা চিন্তা করি, দেখো এখানে এই যে ফসফরাস 5টা ক্লোরাইডকে ধরছে, তাই তো? এই যে আমাদের ফসফরাস পেন্টাক্লোরাইড, ও হচ্ছে এখন কি করবে, পানির সাথে রিঅ্যাকশন করবে, তাই তো? পানির সাথে রিঅ্যাকশন করবে। এখানে কি হয় খেয়াল করি, এখানে কি হয়, তাহলে আমাদের স্বভাবতই পানি কি করবে, তার লোন পেয়ারটা দিয়ে হচ্ছে আমাদের কেন্দ্রীয় পরমাণুতে যাওয়ার চেষ্টা করবে, তাই না? কেন্দ্রীয় পরমাণুতে যাওয়ার চেষ্টা করবে। বাট দেখো এখানে কিন্তু 5টা ক্লোরিন গ্রুপ আছে, 5টা ক্লোরিন গ্রুপের কিন্তু স্থানিক বাধা বা স্টেরিক বাধা অনেক বেশি হয়, যার ফলে সে কিন্তু এখানে লোন পেয়ারটাকে আসতে দিবে না। হ্যাঁ, লোন পেয়ার আসার চেষ্টা করে, বাট এই 5টা ক্লোরিন মিলে এই লোন পেয়ারটাকে বিকর্ষণ করে দূরে ঠেলে দেয়। তার মানে আমি যদি আদ্র বিশ্লেষণ করতে চাই, যদি আদ্র বিশ্লেষণ আমি আসলে এখানে করতে চাই, আমাকে নিশ্চয়ই এখান থেকে ক্লোরিন পরমাণুর সংখ্যাটা কমাইতে হবে, তাই না? ক্লোরিন পরমাণুর সংখ্যা আমাকে কমাইতে হবে। কিভাবে কমবে দেখো, পানি এখানে একটু চালাকি করে। পানি কি করবে, তার যে হাইড্রোজেন গুলো আছে এই হাইড্রোজেন গুলোকে সে প্রথমে ইউটিলাইজ করবে। হাইড্রোজেন এসে হচ্ছে এখানে একটা ক্লোরিনকে ধরবে, সরাবে, এই হাইড্রোজেন দিয়ে সে আরেকটা ক্লোরিনকে ধরবে, এখান থেকে সে হচ্ছে সরাবে। হ্যাঁ, তাহলে এখানে মেনলি কি হবে, আগে হচ্ছে এরকম 2টা ক্লোরিন সরে যাবে, 2টা ক্লোরিন সরে হচ্ছে মেনলি 2 মোল HCl তৈরি করবে। ওকে, 2 মোল HCl তৈরি করলো। তাহলে খেয়াল করে দেখো, ফসফরাস এখানে কিন্তু 2টা হাত অ্যাভেলেবল হইলো, তাই না? 2টা হাত খালি হলো, এখানে একটা আর এখানে একটা, তাই না? 2টা ক্লোরিন তো চলে গেছে। এই 2টা হাত দিয়ে সে এখন কি করবে, অক্সিজেনের সাথে যুক্ত হবে। ওকে, তাহলে এখানে আলটিমেটলি কি হইলো দেখো, এখানে কিন্তু আলটিমেটলি P ডাবল বন্ড O এরকম ভাবে বন্ধন তৈরি হলো। ওকে, POCl3 ফসফরাস অক্সিক্লোরাইড তৈরি হলো। ওকে, আচ্ছা, এখন দেখো মাত্র 3টা ক্লোরিন গ্রুপ আছে, এখন কিন্তু জিনিসটা আবার আগের মতোই হবে। আগে আমরা যেভাবে দেখছিলাম, যেভাবে করছিলাম, এখানে কিন্তু ঠিক সেরকম ভাবেই এখন বিক্রিয়াটা কন্টিনিউ হবে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা দেখানোর চেষ্টা করি এখানে। আচ্ছা, তাহলে এটাকে আমরা এইভাবে নিলাম। এবার দেখো আমরা কি করব, এখানে পানির অণু নিব, তাই না? এখানে আমরা পানির অণু নিব। তাহলে কি হচ্ছে, আলটিমেটলি লোন পেয়ার দিয়ে সে কি করবে, সে হচ্ছে মেনলি এই ফসফরাসের সাথে বাইন্ড করার চেষ্টা করবে, তাই না? তাহলে আমি ধরো একটু অক্সিজেনটাকে একটু নিচে লিখে নিই, একটু কায়দা করে লিখে নিই, তাহলে তোমরা বেটার বুঝতে পারবা। এই ধরো হচ্ছে আমি ফসফরাসটাকে নিচে লিখলাম, হ্যাঁ, সুবিধার জন্য। এখানে কি করবে, পানিটা লোন পেয়ারটাকে ফসফরাসের দিকে দিবে, এখন কোনো সমস্যা নাই, ক্লোরিন পরমাণু কমে গেছে। তাহলে এখানে কি হবে, আবার দেখো ক্লোরিন থেকে হাইড্রোজেনের দিকে সন্নিবেশ বন্ধন তৈরি হবে, আবার সেম ব্যাখ্যা, এখানে মেনলি কি হবে, H হচ্ছে Cl কে নিয়ে চলে যাবে, তৈরি করবে হচ্ছে HCl, তাই না? তৈরি করবে হচ্ছে HCl, আর এখানে OH হচ্ছে এখানে যুক্ত হয়ে যাবে, তৈরি করবে হচ্ছে POH। দেখো এখানে কিন্তু আমাদের অক্সিজেন ছিল, Cl ছিল, Cl ছিল, রাইট? এরকম বিষয়টা। এখন আমাকে বলো তো এই বিক্রিয়াটা আসলে কতবার রিপিট হবে, তাই না? চিন্তা করো, 3টা ক্লোরিন ছিল, আমি 3টাকে রিপ্লেস করব, তাই না? তাহলে নিশ্চয়ই এই যে পানি যুক্ত হওয়ার ঘটনা, এটা 3বার হইতে হবে, তার মানে এখানে কিন্তু বিক্রিয়াটাকে 3বার হইতে হবে, তাহলে আমি 3টা ক্লোরিনকে রিপ্লেস করতে পারবো। তাহলে এখানে তৈরি হলো কি দেখো, POCl3 এবং হচ্ছে এখানে 3 মোল পানি লাগবে, তাই না? 3 মোল পানি লাগবে, তৈরি হবে হচ্ছে H3PO4, তাই না? OH 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 সাথে কিন্তু একটা এক্সট্রা অক্সিজেন আছে, তাই না? আচ্ছা, এবং সাথে হচ্ছে আমাদের 3 মোল HCl। বুঝতে পারছি পুরো বিষয়টা? ক্লিয়ার? আচ্ছা, তুমি যদি শুরু থেকে যোগ করতে চাও করতে পারো। তাহলে এখানে যদি আমরা পুরো ইকুয়েশনটাকে, সব ইকুয়েশনটাকে যোগ করে দিই, তাহলে এখানে আমরা কি পাবো দেখার চেষ্টা করি। তাহলে আমরা যদি এখানে সব ইকুয়েশনটাকে যোগ করে দিই,
তাহলে কি হয় দেখো, এখান থেকে দেখো কি হচ্ছিল, PCl5 প্লাস H2O, POCl3 প্লাস 2HCl ছিল, তাই না? আমি যদি এটাকে সংক্ষেপে নিচে লিখে দিই, ছোট করে লিখে দিই, তাহলে দেখো PCl5 প্লাস H2O, এখানে তৈরি হচ্ছিল POCl3 প্লাস 2HCl। আর এখানে কি তৈরি হলো দেখো, এই রিয়াকশনটা। তার মানে আমরা এই রিয়াকশন এবং এই রিয়াকশনটাকে মেনলি যোগ করব। যোগ করলে কি পাই দেখো, PCl5 প্লাস 3টা পানি আর একটা পানি মিলে 4টা পানি, তৈরি হবে হচ্ছে মেনলি 1 মোল H3PO4, হ্যাঁ, এবং 2টা HCl 3টা HCl মিলে 5টা HCl তৈরি হবে। ঠিক আছে, আমি জানি এই পর্যায়ে এসে তোমরা অনেকে কনফিউজড হয়ে গেছো, ভাই এখানে কি করলেন। আমরা মেনলি এইখানে এই রিয়াকশনটাকে এবং এই রিয়াকশনটাকে যোগ করছি, বুঝতে পারছো? এই দুইটা রিয়াকশনকে যোগ করছি, যার ফলে এটা পাইছি। তোমার যদি কনফিউজিং লাগে তুমি এই পর্যন্ত লেখো, কোনো সমস্যা নাই, হ্যাঁ, বাট আমি তোমাকে পুরোটাই দেখাই দিলাম। তো প্রশ্ন যদি অনেক কঠিন হয় তখন কিন্তু তোমাকে NCl3, PCl3, PCl5 এর আদ্র বিশ্লেষণ দেখাইতে বলবে। তাছাড়া কিন্তু আমাদের ওই CCl4, SaCl4 পড়লেই এনাফ। হ্যাঁ, যেহেতু এটা রেকর্ডেড ক্লাস, তো আমার কাছে মনে হলো যে এখানে আমি যতগুলা প্রশ্ন হওয়া সম্ভব সবই দেখাই দিই, তাহলে তোমাদের জন্য বেটার হবে। ওকে, তাহলে আশা করি ভাইয়া তোমরা জিনিসটা বুঝতে পারছো। তাহলে আমাদের কিন্তু ক্লোরাইড পার্টটা চলে গেল। আচ্ছা, এরপর আসা হচ্ছে আমাদের হাইড্রাইড, অর্থাৎ হাইড্রোজেন যুক্ত যৌগ। হাইড্রাইড, হ্যাঁ, হাইড্রোজেন যুক্ত যৌগ। সো নাইট্রোজেনের একটাই হাইড্রাইড থাকবে, NH3, যোজন যেহেতু 3। ফসফরাসেরও কিন্তু একটাই হাইড্রাইড থাকে, PH3, হ্যাঁ, ফসফরাসেরও একটাই হাইড্রাইড থাকে। তাহলে বলতে পারো ভাই PH5 কেন তৈরি হয় না, এটা কেন তৈরি হয় না, এটার ব্যাখ্যাটা কি ভাই? যোজনই তো 5, তাই না? হাইড্রোজেনও তত বড় না, হাইড্রোজেনও তো ফসফরাসের তুলনায় ছোট, তাহলে কেন এখানে 5টা হাইড্রোজেন যুক্ত হইতে পারে না? আচ্ছা, তাহলে আমি আগে এইটার ব্যাখ্যাটা একটু বলি। দেখো, PH3 যখনই আমি তৈরি করতেছিলাম তখন দেখো এখানে আমাদের কিন্তু ফসফরাস একটা লোন পেয়ার ছিল, তাই না? সে কি করে, চতুর্থ একটা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হওয়ার সময় সে কি করে, এই লোন পেয়ারটাকে ইউজ করে ফেলে, বুঝছো? এই লোন পেয়ারটাকে সে হচ্ছে ইউজ করে ফেলবে। বিষয়টা বুঝতে পারলাম? আচ্ছা, তার মানে এখানে আলটিমেটলি কি তৈরি হয়, এখানে আলটিমেটলি দেখো মেইনলি এখানে রিঅ্যাকশন হচ্ছে, এখানে তৈরি হয় PH4+। তার মানে আমি যখন 3টা হাইড্রোজেন ইউজ করে ফেললাম, চতুর্থ হাইড্রোজেনকে ধরার জন্য আমি এখানে লোন পেয়ার ইউজ করে ফেলতেছি, তাই না? তো এখানে কি তৈরি হবে, PH4+ বা ফসফোনিয়াম আয়ন। তাহলে এখন চিন্তা করে দেখো, আমি যদি এখানে যদি আরেকটা হাইড্রোজেনকে যুক্ত করতে চাই বা আরেকটা প্রোটনকে যদি আমি যুক্ত করতে চাই, এই প্লাসকে বিকর্ষণ করবে না, এই প্লাস কিন্তু এই প্লাসকে বিকর্ষণ করবে, যার ফলে পঞ্চম হাইড্রোজেন পরমাণু বা পঞ্চম H+ এই ফসফরাসের কাছে আসতে পারবে না, বুঝতে পারছো তো? এই জন্যই সে কি করতে পারে, PH3 গঠন করতে পারে, সে কিন্তু PH4+ও গঠন করতে পারবে, বাট আমাদের PH5 বা ওরকম কোনো আয়ন বা যৌগ কোনোটাই তৈরি হওয়া সম্ভব না। তো এটা হচ্ছে মেইনলি ব্যাখ্যা। তার মানে এখানে কিন্তু সংযোগ হওয়া পসিবল না, এই জন্য সে হচ্ছে এখানে PH5 তৈরি করতে পারে না। তো আমি কিন্তু তোমাকে অনেক সহজ ভাষায় বললাম, তুমি যদি এই টপিকটাকে গুগল করো যে PH5 কেন তৈরি হয় না, তখন কিন্তু অনেক কঠিন কঠিন ব্যাখ্যা পড়বা, যে এখানে বিক্রিয়া এনথালপির একটা বিষয় আছে, হ্যাঁ হ্যাঁ, বিষয়টা এরকম, এখানে তোমার অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয় শক্তির একটা বিষয় আছে। সো আমরা কিন্তু অত কঠিন করে না পড়ে সহজ করে কিন্তু পড়তে পারতাম বিষয়টা, তাই না? সেই সহজ করে আমি তোমাকে বিষয়টাকে দেখাই দিলাম। ওকে, আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। সেখানে মেইনলি NH3 আর হচ্ছে PH3 দুই রকমের হাইড্রাইড তৈরি হচ্ছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার যদি আসি, খেয়াল করে দেখো, NH3 বলো বা PH3 বলো, দুইটারই কিন্তু আমাদের কি আছে, লোন পেয়ার আছে, তাই না? এই লোন পেয়ারকে সে খুব ইজিলি হচ্ছে প্রোটনের কাছে দিয়ে দিতে পারে। আমরা যখন হচ্ছে পরিবেশ রসায়ন পড়বো, সেখানে দেখবো যারা প্রোটন দান করতে পারে তারা অ্যাসিড, আর যারা প্রোটন গ্রহণ করতে পারে তারা কিন্তু ক্ষার, বুঝছো? তার মানে দেখো, সে কিন্তু লোন পেয়ার দিয়ে প্রোটনের সাথে যুক্ত হইতে পারে, তার মানে যারা প্রোটন গ্রহণ করতে পারে তারা কিন্তু ক্ষার। অর্থাৎ এখানে এই PH3 NH3 যেটাই বলো না কেন, দুইটাই কিন্তু এখানে ক্ষার হিসেবে কাজ করে। ওকে, দুইটা এখানে ক্ষার হিসেবে কাজ করে। ওকে, বিষয়টা কি বুঝতে পারলাম?
আচ্ছা, এখন খেয়াল করে দেখো, আমাদের কাছে একটা প্রশ্ন আছে যে PH3 তুলনায় NH3 কেন বেশি ক্ষার ধর্ম প্রদর্শন করে? ক্ষার তো হয় সেটা আমি বুঝলাম, তাই না? আরো অনেক ব্যাখ্যা আছে, লোন পেয়ার দিয়েও আমরা ব্যাখ্যা করতে পারি, যাই হোক আমাদের একটা বুঝলেই হয়। এখন বলছে কি যে NH3 কেন বেশি ক্ষারধর্মী হবে PH3 তুলনায়। এখন এখানে অনেকগুলা ব্যাখ্যা তুমি বলতে পারো, ঠিক আছে, অনেকগুলা কথা তুমি বলতে পারো। প্রথম কথাটা কি, পারমাণবিক আকার, ঠিক আছে, পারমাণবিক আকার। এটা কিন্তু আমাদের 9-10 এর জ্ঞান, আমরা জানি উপর থেকে নিচে আসলে, একই গ্রুপের উপর থেকে নিচে আসলে শক্তি স্তর যুক্ত হয় মানে আকার বড় হয়। সো নাইট্রোজেনের আকার কিন্তু ফসফরাসের তুলনায় অনেক কম, রাইট? তো যার আকার কম তার কিন্তু চার্জ ঘনত্ব অনেক বেশি, তাহলে ওর কি হবে, ওর কিন্তু চার্জ ঘনত্ব বেশি হয়, রাইট? তার মানে এখানে আমাদের যে লোন পেয়ার ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনের ঘনত্ব এখানে বেশি, তাই তো? তার মানে মেইনলি এখানে আমরা ইলেকট্রনকে বোঝাচ্ছি। তাহলে ইলেকট্রনের যে নেগেটিভ চার্জ, সেই চার্জের ঘনত্ব আকার ছোট হওয়ার কারণে নাইট্রোজেন পরমাণুতে বেশি হবে, তাই না? যার কাছে যত বেশি ইলেকট্রন সে তত সহজেই প্রোটনকে ধরতে পারে, যার কাছে যত বেশি ইলেকট্রন সে তত সহজেই প্রোটনকে ধরতে পারে। এই জন্য আমরা বলতে পারি, ঠিক আছে, এই ব্যাখ্যা অনুযায়ী কিন্তু নাইট্রোজেন বেশি ক্ষারধর্মী হয়, সহজেই প্রোটনকে রিসিভ করতে পারে। আর কি ব্যাখ্যা হইতে পারে? আর এখানে ব্যাখ্যা হইতে পারে তড়িৎ ঋণাত্মকতা। হ্যাঁ, তড়িৎ ঋণাত্মকতা। তো তড়িৎ ঋণাত্মকতা কিন্তু আমাদের পর্যাবৃত্ত ধর্মের একটা টপিক, সেটা আমরা সেখানে এক্সপ্লেন করব, সমস্যা নাই। এখান থেকে আমি তোমাদের অল্প করে বলতেছি যে উপর থেকে নিচে আসলে তড়িৎ ঋণাত্মকতা কি হয়, কমে। তার মানে আমি যদি নাইট্রোজেনের কথা চিন্তা করি, তার কিন্তু ফসফরাস থেকে তড়িৎ ঋণাত্মকতার মানটা বেশি। যে যত বেশি তড়িৎ ঋণাত্মক হয় সে তত বেশি হচ্ছে ইলেকট্রন গুলোকে নিজের কাছে ধরে রাখতে পারে। অর্থাৎ ওদের যে লোন পেয়ার গুলো আছে সেটা হচ্ছে কোন পরমাণু সহজে ধরে রাখতে পারবে, যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি। ওকে, তাহলে যেহেতু নাইট্রোজেন হচ্ছে বেশি সহজে ইলেকট্রন জোরকে নিজের কাছে ধরে রাখতে পারলো, তাহলে এখানে কিন্তু আমাদের ইলেকট্রনের চার্জের ঘনত্ব অনেক বেশি, সহজেই প্রোটনকে গ্রহণ করতে পারবে। ওকে, বুঝতে পারছো তো? তাহলে এই হচ্ছে আমাদের মেনলি বেসিক কথাটা, এই দুটাই মেনলি আমাদের বইয়ে লেখা আছে, এই দুটো পড়লেই এনাফ। আচ্ছা, গেল। এরপর যদি আমরা আসি যে দেখো আমাদের গ্রুপ 15 কিন্তু প্রায় শেষ, তাই তো? অনেকক্ষণ ধরে পড়তেছি। দেখো এখানে কি বলছে যে নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে নিষ্ক্রিয় মৌল, বা আসলে এটাকে গ্যাস বলা উচিত, সবচেয়ে নিষ্ক্রিয় গ্যাস বলা উচিত, তোমাদের বইয়ে মৌলই লেখা। হ্যাঁ, কোনটা? নাইট্রোজেন গ্যাস। হ্যাঁ, নাইট্রোজেন গ্যাস। এর কারণে কি হয়, নাইট্রোজেন গ্যাসটাকে আমরা কি করি, নিষ্ক্রিয় মাধ্যম হিসেবে ব্যবহার করি। এই ধরনের প্রশ্ন কিন্তু কমনলি হচ্ছে বোর্ডে দেয়। শুধুমাত্র যে 16তেই আসছে এরকম না, আরো কিন্তু কন্টিনিউয়াসলি আসতেই থাকে। হ্যাঁ, আমি জাস্ট একটা নিয়েছি তোমাদের জন্য। এখন বিষয় হচ্ছে কেন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের পর নাইট্রোজেন গ্যাসটা বেশি নিষ্ক্রিয় হয়। তুমি যদি এখানে নাইট্রোজেনের অবস্থানটা দেখো আমাদের পর্যায় সারণীতে, তাহলে দেখো এই যে আমাদের নাইট্রোজেন, এরপরে কি আছে অক্সিজেন, এরপরে দেখো ফ্লোরিন। তার মানে এরা যখন দুইটা পরমাণু মিলিত হয় তারা কিন্তু এরকম ভাবে অণু তৈরি করে, এবং এই অণুগুলো হচ্ছে প্রত্যেকটাই গ্যাস। হ্যাঁ, খেয়াল করে দেখো ফ্লোরিন গ্যাসটা কিন্তু অনেক বেশি রিঅ্যাক্টিভ, সহজেই বিক্রিয়া করে। অক্সিজেন কিন্তু অনেক বেশি রিঅ্যাক্টিভ, সহজেই আমাদের জারণ বিক্রিয়াটা করে, তাই তো, দহন বিক্রিয়া করে। বাট নাইট্রোজেন কিন্তু অত বেশি রিঅ্যাক্টিভ না, নাইট্রোজেন কিন্তু অত বেশি বিক্রিয়া করে না। এখন ব্যাখ্যা হচ্ছে কেন নাইট্রোজেন সহজে বিক্রিয়া করে না, ব্যাখ্যা কি ভাই? দেখো এটার জন্য আমি কি বলতে পারি, এটার জন্য প্রথমেই বলা যেতে পারে হচ্ছে ইলেকট্রন বিন্যাস। হ্যাঁ, ইলেকট্রন বিন্যাস। তুমি যদি এখানে নাইট্রোজেন পরমাণু গুলোর কথা চিন্তা করো, তাহলে এখানে ইলেকট্রন বিন্যাস কিরকম হয়, 1s2 2s2 2p3, তাই না? তাহলে খেয়াল করে দেখো আমাদের বাইরের শক্তি স্তরে এসটা কিন্তু ফিল আপ হয়ে আছে, আর পিটা কিন্তু এরকম ভাবে সিঙ্গেল হয়ে আছে। হ্যাঁ, রাইট, অর্ধপূর্ণ হয়ে আছে। এস পূর্ণ, পি কিন্তু অর্ধপূর্ণ। এই ধরনের স্ট্রাকচারটাকে অনেক বেশি স্টেবল না, এই ধরনের স্ট্রাকচারটাকে আমরা অনেক বেশি স্থায়ী বা স্থিতিশীল স্ট্রাকচার বলি। ঠিক আছে, স্থিতিশীল স্ট্রাকচার বলি। ওকে, বা ইংলিশে বললে হবে স্টেবল স্ট্রাকচার। ওকে, স্টেবল স্ট্রাকচার। তো এই স্টেবিলিটিকে মেনটেন করার জন্য সে হচ্ছে মেইনলি এখানে আর কোনো ইলেকট্রনকে আসতেই দেয় না, বুঝছো? ইলেকট্রন ছাড়তেও চায় না, ইলেকট্রন গ্রহণও করতে চায় না সহজে। এই জন্য কিন্তু মেইনলি নাইট্রোজেন হচ্ছে বিক্রিয়া করতে চায় না। দেখো এই গ্যাসের মধ্যে শুধুমাত্র নাইট্রোজেনই আছে, তারপর নাইট্রোজেন আমি এখানে যদি ইলেকট্রন বিন্যাসটাকে পরিবর্তন না করতে পারি, ওকে কোনো বিক্রিয়া করবে না। তাহলে প্রথম ব্যাখ্যা হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস।
দ্বিতীয় ব্যাখ্যাটা কি ভাই? আমি যদি দ্বিতীয় ব্যাখ্যাটা বলি, দেখো দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে আমাদের বন্ধন শক্তি। দেখো বন্ধন শক্তি দেখার চেষ্টা করি। আমাদের এখানে যে নাইট্রোজেন দুইটা পরমাণু আছে তারা কিন্তু ট্রিপল বন্ড দ্বারা একে অপরের সাথে কানেক্টেড। হ্যাঁ, দেখো তিনটা ভ্যালেন্স ইলেকট্রন, তিনটা হাত দ্বারা একে অপরের সাথে কানেক্টেড। এখন এখানে আমরা দুইটা ডিসিশনে আসতে পারি। প্রথম কথা হচ্ছে এখানে কি আছে, এখানে কিন্তু ত্রিবন্ধন আছে। হ্যাঁ, ত্রিবন্ধন আছে। এই ত্রিবন্ধন কিন্তু অনেক বেশি শক্তিশালী হয়। মনে রাখতে হবে আমাদের শক্তিমত্তা যে ক্রমটা সেটা কিন্তু বন্ধনের সাথে সাথে বাড়তে থাকে। ত্রিবন্ধন সবচেয়ে বেশি শক্তিশালী, তারপর দ্বিবন্ধন, তারপর হচ্ছে একক বন্ধন। হ্যাঁ, যত বেশি বন্ধন তত বেশি শক্তিশালী হয় আর কি। আচ্ছা ঠিক আছে, একটু কিন্তু আমরা বুঝতে পারলাম। এখন আমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে, ঠিক আছে ভাই ত্রিবন্ধন শক্তিশালী হয় বুঝলাম, কিন্তু আমরা যখন অর্গানিক কেমিস্ট্রি পড়ছি বা তোমরা যদি সামনে পড়ো, তোমরা তো এখন 26 ব্যাচ, এখন কিন্তু পড়ো নাই। সো তোমরা যখন অর্গানিক পড়বা সেখানে দেখবা কার্বন কার্বন কিন্তু ট্রিপল বন্ড হইতে পারে। সেখানে কার্বন কার্বন ট্রিপল বন্ডে কিন্তু সহজে সংযোজন বিক্রিয়া হয়ে যায়। আমরা যদি হাইড্রোজেন চালনা করি তাহলে কিন্তু অ্যালকেন বা অ্যালকিন তৈরি করতে পারে, ওটা আমরা পরে দেখবো। সো ট্রিপল বন্ড হওয়া মানে যে বিক্রিয়া করবে না এমন না, কিন্তু বিষয়টা বিক্রিয়া করতে পারে। তবে নাইট্রোজেন কিন্তু আমাদের বিক্রিয়া করবে না। কেন? কারণ নাইট্রোজেনের যে বন্ধন শক্তি, নাইট্রোজেনের যে বন্ড এনার্জি সেটা কিন্তু অনেক বেশি হয়। এখানে বন্ধন শক্তির মানটা কত আসে? 945 কিলো জুল পার মোল। হ্যাঁ, অনেক বেশি হয়। নর্মালি আমাদের অন্যান্য বন্ধন শক্তিগুলো হচ্ছে মোটামুটি 200 থেকে 250-এর মধ্যেই হয়, ওর থেকে বেশি নর্মালি হয় না, 300 পর্যন্ত হইতে পারে। বাট এটা দেখো অনেক বেশি, 945 কিলো জুল পার মোল। হ্যাঁ, 3 গুণ বেশি। এত বেশি বন্ধন শক্তি কিন্তু নর্মালি পরিবেশে স্বাভাবিক অবস্থায় ভাঙে না। এত বেশি বন্ধন শক্তি প্রাকৃতিক ভাবে জাস্ট বিদ্যুৎ ক্ষরণ বা লাইটনিং এর মাধ্যমে ভাঙতে পারে। ঠিক আছে, যখন পরিবেশের তাপমাত্রা হচ্ছে প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় যায়, তখন হচ্ছে আলটিমেটলি এই বন্ধনগুলো ভাঙতে পারে। আদারওয়াইজ কিন্তু প্রাকৃতিক ভাবে এই বন্ধনগুলোকে ভাঙা সম্ভব না। তো আমি এই জিনিসটা লিখে দিই, যখন বিদ্যুৎ ক্ষরণ হয়, বজ্রপাত হয়, অর্থাৎ যখন তাপমাত্রা হয়ে যায় 3000 ডিগ্রি সেলসিয়াস, তখনই কিন্তু এই বন্ধনটাকে বিভাজন সম্ভব। এই বন্ধনটা বিভাজন সম্ভব লিখে দিলাম, তোমরা জাস্ট বুঝে নিও জিনিসটা। আচ্ছা, তাহলে আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো কেন এখানে নাইট্রোজেন গ্যাসটাকে আসলে এত সহজে বিক্রিয়া করানো যায় না। তাহলে দেখো নিষ্ক্রিয় গ্যাস কিন্তু বিক্রিয়া করবে না, অষ্টকপূর্ণ, এত সহজে ইলেকট্রন দেওয়া যাবে না, নেওয়া যাবে না। নিষ্ক্রিয় গ্যাসের পর যদি আমি কাউকে নিষ্ক্রিয় বলতে চাই, সেটাই হচ্ছে এই নাইট্রোজেন গ্যাস। হ্যাঁ, ব্যাখ্যা কিন্তু এইগুলাই। বুঝতে পারলাম, আশা করি এটা ক্লিয়ার। তাহলে এই প্রশ্নের মাধ্যমে কিন্তু আমাদের গ্রুপ 15 শেষ হইলো। হ্যাঁ, অনেক বড় আলোচনা ছিল। এবার হচ্ছে গ্রুপ 16। গ্রুপ 16 আসো, কে কে আছে গ্রুপ 16 বলো? চ্যালকোজেন, তাই না, যারা আকরিক তৈরি করে, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, তাই তো। তারপর হচ্ছে পোলোনিয়াম আর হচ্ছে লিভারমোরিয়াম। ও এসএসসি তে পড়েও লাভ নাই, তাই না? আচ্ছা, এদেরকে কেন চ্যালকোজেন বলা হয় আমরা কিন্তু এসব অলরেডি এক্সপ্লেন করে ফেলছি, যে বিভিন্ন রকমের ধাতুকে আমরা অক্সাইড বা সালফাইড আকারে মাটির মধ্যে পেয়ে থাকি, তাই না, আকরিক তৈরি করে আর কি। ওকে, আচ্ছা, এগুলো কিন্তু আমরা অলরেডি জানি। আচ্ছা, এখান থেকে আসলে আমরা এখন কি কি পড়তে পারি? প্রথমে যদি দেখি এখানে আমরা একটু ফ্লোরাইড নিয়ে চিন্তা করি। হ্যাঁ, ফ্লোরাইড নিয়ে চিন্তা করি। বলতে পারো ভাই ক্লোরাইড নিয়ে চিন্তা করলে কি সমস্যা, বা অক্সাইড নিয়ে চিন্তা করলে কি সমস্যা? দেখো অক্সিজেন তো আছে, তাহলে অক্সাইড কেমন তৈরি করবে, তাই না? সো মেনলি সালফার তৈরি করতে পারে, সেলেনিয়াম তৈরি করতে পারে। সো এখানে মেনলি আমরা কি চিন্তা করছি, যে আমাদের বই থেকে যেই সিকোয়েন্সে পড়াগুলো আছে বা বইয়ের মধ্যে যেই টপিকগুলোকে আলোচনা করা আছে সেগুলোই হচ্ছে আমি তোমাদের একটু সাজাই দেওয়ার চেষ্টা করব। বুঝছো তো? তো আমরা কিন্তু চাইলে অনেক কিছুই পড়তে পারি, ঠিক আছে, পড়ার মতো কিন্তু অনেক কিছুই আছে, বাট আমাদের একটু টেকনিক্যালি লাগাইতে হবে। মনে রাখবো যে আমরা কিন্তু শুধুমাত্র কেমিস্ট্রি পড়বো না, তাই না? এই 1.5 বছরের মধ্যে আমাদের কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স, ম্যাথ, বাংলা, ইংলিশ সবকিছু পড়তে হবে। তার মানে তুমি যদি সবকিছুই পড়তে চাও একসাথে, তাহলে কিন্তু তোমাকে অবশ্যই টেকনিক্যাল হইতে হবে, নাহলে কিন্তু তুমি অন্য সাবজেক্টের পিছনে সময় দিতে পারবে না। হ্যাঁ, আমি যতই বলি এটা হচ্ছে অনেক জোস সাবজেক্ট, হ্যাঁ এটা হচ্ছে রয়্যাল সাবজেক্ট, এটা ওটা যাই বলি না কেন, আলটিমেটলি কিন্তু তোমার বাংলাতেও 100 মার্ক, এটাতেও 100 মার্ক। বুঝতে পারছো তো?
বাংলা রাশিও প্লাস, এটা রাশিও প্লাস, তোমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। ওকে, সো বইয়ের মধ্যে যেভাবে টপিক গুলোকে আলোচনা করা আছে বা যেই সিকোয়েন্সটাকে আমাদের আলোচনা করা আছে, সেটাকে আমাদের কাজ হচ্ছে সাজায় আলোচনা করা। ঠিক আছে, আমরা কিন্তু এখানে কেমিস্ট্রির জাহাজ হইতে আসি নাই, আমরা কেমিস্ট্রি বুঝতে আসছি, তাই না? যাই হোক, তো এখন হচ্ছে ফ্লোরাইড। তো তুমি যদি চিন্তা করে দেখো, অক্সিজেন হচ্ছে শুধুমাত্র এক ধরনের ফ্লোরাইড তৈরি করে, OF2, অক্সিজেন ডাইফ্লোরাইড। বাট সালফার হচ্ছে 2 রকমের ফ্লোরাইড তৈরি করতে পারে, সরি 3 রকমের ফ্লোরাইড তৈরি করতে পারে। SF2 ডাইফ্লোরাইড, SF4 টেট্রাফ্লোরাইড, আর হচ্ছে SF6 হেক্সাফ্লোরাইড। ওকে, তার মানে 3 রকমের ফ্লোরাইড তার মধ্যে সম্ভব। ব্যাখ্যা হচ্ছে প্রশ্ন হচ্ছে কেন? তুমি যদি এখানে সালফারের ইলেকট্রন বিন্যাসটা দেখো, তাইলে কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমি আগে সালফারটা দেখে তারপর হচ্ছে অক্সিজেনটা দেখাচ্ছি। সালফারের ইলেকট্রন বিন্যাস কিরকম হয়? 1s2 2s2 2p6 3s2 আর হচ্ছে 3p4, তাই তো? তার মানে দেখো এখানে আমাদের 2টা ইলেকট্রন, আর এখানে কিন্তু 1 2 3 4টা ইলেকট্রন, তাই না? খেয়াল করে দেখো আমাদের এখানে ভ্যালেন্সি কয়টা আছে? 2টা, তাই না? ভ্যালেন্সি কিন্তু এখানে 2টা আছে, 2টা ভ্যালেন্স ইলেকট্রন আছে, তাই না? তার মানে এখানে যোজ্যতা কত হবে? 2। এই 2টা ইলেকট্রন দিয়ে সে হচ্ছে 2টা ফ্লোরিনকে ধরতে পারবে, তাই না? চিন্তা করে দেখো এখানে কিন্তু আমাদের 3D অরবিটালও আছে, বাট ফাঁকা অবস্থায়। তার মানে আমি যদি এখানে যোজনী বাড়ানোর চেষ্টা করি, আমি কিন্তু সফল হব, তাই না? এখান থেকে সুন্দর মতো এই যে জোড়াটা আছে, এই জোড়াটাকে আমরা ভেঙে কি করতে পারি? ফাঁকা ডি অরবিটালের মধ্যে প্রবেশ করাইতে পারি, তাই তো? ফাঁকা এই যে ডি অরবিটাল যেটা আছে, এখানে কিন্তু আমরা জোড়া ভেঙে সুন্দর মতো ইলেকট্রন নিয়ে দিতে পারি, তাই না? তখন বিষয়টা দেখতে কিরকম হবে দেখো, এই যে জোড়াটা আছে, এই জোড়া কিন্তু কোনো পরিবর্তন হবে না, যেরকম আছে সেরকমই পরিবর্তন হবে। এখানে জোড়াটার একটা জোড়া ভেঙে গেল, ভেঙে কোথায় চলে গেল? আমাদের ডিতে চলে গেল, এখানে চলে গেল। তাহলে বলো এখানে ভ্যালেন্স ইলেকট্রন কতগুলো আছে? 4টা। তাহলে এখানে যোজনী কত আসবে? 4। এটা দিয়ে সে হচ্ছে 4টা ফ্লোরিনকে ধরতে পারবে। ওকে, আমরা কি বিষয়টাকে বুঝতে পারলাম? আশা করি এটা আমাদের ক্লিয়ার। এখন যদি আবার চিন্তা করি আমরা, দেখো আমি কি আবার এখানে যোজনী বাড়াইতে পারবো? উত্তর হচ্ছে হ্যাঁ, কারণ দেখো আমাদের কিন্তু 3D এর মধ্যে এখনো 4টা অরবিটাল খালি, আর আমার কিন্তু এখনো সর্ববহিষ্ঠ শক্তি স্তরে একটা জোড়া আছে। আমি চাইলেই এই জোড়াটাকে ভেঙে এখানে খালি অরবিটালের মধ্যে পাস করতে পারি, প্রবেশ করাইতে পারি। তখন জিনিসটা দেখতে কিরকম হয়ে যাবে? তখন জিনিসটা দেখতে হবে এরকম। এখন কিন্তু এসে একটা ইলেকট্রন, পিতে দেখো আমাদের এখন 3টা করে ইলেকট্রন, 1 2 3, আর ডি এর মধ্যে এখন কিন্তু 5টা ইলেকট্রন, সরি আরো 2টা ইলেকট্রন চলে আসলো, তাই না? এখন কিন্তু 2টা ইলেকট্রন। তাহলে বলো তো আমাকে এখানে ভ্যালেন্স ইলেকট্রন কতগুলো হলো? এস এর একটা, পি এর 3টা, আর ডি এর 2টা, তাই না? তার মানে এখানে কিন্তু যোজনী কত হয়ে গেল? 6 হয়ে গেল, তাই না? যোজনী কিন্তু এখানে 6 হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারলাম তো? সামনে তোমরা কিন্তু এগুলোকে সংকরায়নের মাধ্যমে পড়বা, sp3 sp3d, এগুলো আমরা পরে দেখবো, সমস্যা নেই। যেহেতু এখানে যোজনী 6 হয়ে গেছে, তার মানে সে কিন্তু 6টা একযোজী মূলক বা 6টা ফ্লোরিনকে ধরতে পারবে। ওকে, বিষয়টা কি ক্লিয়ার? আশা করি আমরা এটা বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে আমরা কিন্তু সালফারের বিষয়টা বুঝলাম, ওর যোজনী 2ও হইতে পারে, 4ও হইতে পারে, 6ও হইতে পারে। এজন্য সে হচ্ছে ডাইফ্লোরাইড, টেট্রাফ্লোরাইড, হেক্সাফ্লোরাইড তৈরি করতে পারে। বাট তুমি যদি অক্সিজেনের কথা চিন্তা করে দেখো, অক্সিজেন কিন্তু একটা ভ্যারাইটি নাই। তুমি যদি অক্সিজেন ইলেকট্রন বিন্যাসের কথা চিন্তা করো, এটা কি হয়? 1s2 2s2 2p4, তাই না? তার মানে এখানে জাস্ট এস এর মধ্যে 2টা ইলেকট্রন, আর পি এর মধ্যে কিন্তু এরকম ভাবে 4টা ইলেকট্রন থাকে। ওর কিন্তু কোনো 2D হওয়া পসিবল না, যার ফলে আমি কিন্তু চাইলেই জোড়াটাকে ভেঙে নতুন কোনো অরবিটালে পাঠাইতে পারবো না। বুঝতে পারছো তো? এটা হচ্ছে বেসিক কথাটা। যেহেতু আমি এখানে নতুন করে যোজনী তৈরি করতে পারতেছি না, তার মানে এই এক্সাম্পলের মধ্যে যা আমি দেখতে পারতেছি ভ্যালেন্স ইলেকট্রন, সেটাই ওর যোজনী, এছাড়া কোনো যোজনী পসিবল না। 2টা ইলেকট্রন আছে, তাই সে 2টা ফ্লোরিনকে ধরতে পারবে। ওকে, তাহলে আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা, এইবার যদি তোমাকে আমি এই জিনিসটাকে এক্সপ্লেন করার চেষ্টা করি, সেকেন্ড একটা এক্সাম্পলে চলে যাই, সেটা হচ্ছে আমাদের হাইড্রাইড। হাইড্রাইড, হ্যাঁ, তো হাইড্রাইড বিষয়টা কি? হাইড্রোজেন যুক্ত যৌগ, তাই না? তুমি যদি অক্সিজেনের সাথে হাইড্রোজেন যুক্ত করো, পাবা হচ্ছে পানি। সালফারের সাথে হাইড্রোজেন যুক্ত করো, পাবা হচ্ছে H2S। এখন বিষয়টা হচ্ছে আমি দেখতে চাই এটার মধ্যে কোনটা কিরকম হয়, বুঝছো?
এটা হচ্ছে কোনটা কিরকম হয়। প্রথমে আমরা দেখবো হচ্ছে এদের প্রকৃতি, ঠিক আছে, এদের প্রকৃতি কিরকম হয়। আমি যদি প্রকৃতিতে আসি তাহলে H2O এটা হচ্ছে একটা নিরপেক্ষ যৌগ। এটা হচ্ছে একটা নিরপেক্ষ যৌগ বা নিরপেক্ষ অক্সাইড বলতে পারি। তোমাদের বই হচ্ছে দুই জায়গায় দুই কথা লেখা, এক জায়গায় লেখা হচ্ছে নিরপেক্ষ অক্সাইড, আর জায়গায় লেখা হচ্ছে উভধর্মী যৌগ। সো মেনলি উভধর্মী যৌগটাকে আমরা মেনলি পরিবেশ রসায়নে এক্সপ্লেন করব কেন এটাকে উভধর্মী বলতেছি। বাট H2O কিন্তু একটা নিরপেক্ষ অক্সাইড হয়, এটা তোমাকে মাথায় রাখতে হবে। H2O কিন্তু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যাসিডের ধর্মকে প্রশমন করতে পারে না, ক্ষারের সাথে বিক্রিয়া করে ক্ষারের ধর্মকে প্রশমন করতে পারে না। তার মানে আলটিমেটলি পানি অ্যাসিডকেও প্রশমন করলো না, ক্ষারকেও প্রশমন করলো না, কারোর সাথে বিক্রিয়া করলো না, এই জন্য সে হচ্ছে নিরপেক্ষ অক্সাইড। বাট আমরা যখন ব্রনস্টেড-লাউরি মতবাদ পড়বো সেখানে আমরা আবার দেখতে পারবো এটাকে আমরা উভধর্মী যৌগ বলতে পারি। সেটা আমি তোমাকে পরে এক্সপ্লেন করবো, হ্যাঁ, অনেক পরে এক্সপ্লেন করবো। তা আপাতত জাস্ট এটাই পড়ে রাখো যে H2O হচ্ছে একটা নিরপেক্ষ অক্সাইড। হ্যাঁ, আচ্ছা, H2S টা কি হয়, এটা মিলে আমাদের অম্লীয় হয়, বুঝছো, এই যৌগটা কি হয়, অম্লীয় হয়। এটা তো অক্সাইড না, এটা সালফাইড যৌগ, তাও এটা কিন্তু কি হবে, অম্লীয় হবে। কিরকম অম্লীয় হয়, তুমি যদি চিন্তা করো H2O H2S এটাকে তুমি এখন পানির মধ্যে দ্রবীভূত করবা, বুঝছো, তুমি ধরো এটাকে আমরা পানির মধ্যে দ্রবীভূত করব, এখানে কি তৈরি হবে, এখানে কিন্তু সুন্দর মতো হচ্ছে, এখানে তৈরি হয় হাইড্রোজেন গ্যাস এবং সালফার ডাইঅক্সাইড। হ্যাঁ, আমরা সরাসরি কিন্তু কোনো অ্যাসিড তৈরি করলো না। আমরা কি চিন্তা করি যে কোনো যৌগ অম্লীয় হলেই সেটাকে পানি দিলে অ্যাসিড তৈরি হবে, আসলে এটা তো কোনো অক্সাইড না, এই জন্য এখানে সেরকম তুমি থিওরিটা অ্যাপ্লাই করতে পারলা না। এখানে কি হবে, এখানে সেটা পানির মধ্যে দ্রবীভূত হয়ে সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে। এই সালফার ডাইঅক্সাইড হচ্ছে পরবর্তীতে পানির সাথে বিক্রিয়া অ্যাসিড তৈরি করবে, ঠিক আছে। এই সালফার ডাইঅক্সাইড থেকে আমরা পরবর্তীতে পানির সাথে বিক্রিয়া কি পাবো, এখান থেকে সালফিউরাস অ্যাসিড পাওয়া যায়, H2SO3। ওকে, তার মানে তুমি ইনডিরেক্টলি বলতে পারো কি H2S টা কিন্তু দুই ধাপের মাধ্যমে অ্যাসিড তৈরি করে, তাই এটা হবে অম্লীয়। বুঝতে পারলাম। আচ্ছা, এখান থেকে যদি আমি আরো আসতে চাই, হ্যাঁ, এদের মধ্যে থেকে কমন যে প্রশ্নটা আসে, এটা কিন্তু খুব কম আসে। কমন যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে এদের ভৌত ধর্ম। হ্যাঁ, H2O আর H2S এর ভৌত ধর্মটা হচ্ছে কমনলি আসে। H2 এর ভৌত ধর্মটা কিরকম হয়, তরল হয়, তরল হয়। আর H2S এর ভৌত ধর্ম কত কিরকম হয়, গ্যাসীয় হয়। ওকে, তাহলে এইটা হচ্ছে তরল আর এইটা হচ্ছে গ্যাস। কেন, কারণটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। কারণটা কি বলো, কারণটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। এখন হাইড্রোজেন বন্ধনের সাথে কিন্তু আমরা পরিচিত না, তাহলে এখন আমরা শুধুমাত্র সিম্পল ভাবে আলোচনা করব যে হাইড্রোজেন বন্ধন বলতে কি বোঝায়, তাহলেই হবে। হাইড্রোজেন বন্ধন মানে কি, এটা হচ্ছে একটা বিশেষ রকমের আন্তঃআণবিক বন্ধন, অর্থাৎ দুইটা অণুর মধ্যে তৈরি হওয়া বন্ধন, যেখানে একটা অণুর হাইড্রোজেন পরমাণুর সাথে অপর অণুর ফ্লোরিন অথবা অক্সিজেন অথবা নাইট্রোজেন কি করতে পারে, যুক্ত হইতে পারে। একটা অণুর হাইড্রোজেনের সাথে অপর অণুর ফ্লোরিন অথবা অক্সিজেন অথবা নাইট্রোজেন যুক্ত হইতে পারে। কেন এই তিনটাকে আমরা চিন্তা করি সেটা কিন্তু আমরা পরে এক্সপ্লেন করব, আপাতত জাস্ট হাইড্রোজেন বন্ধনের আইডিয়াটা আমরা মাথায় রাখি। আচ্ছা, খেয়াল করে দেখো FON এর মধ্যে এই যৌগে কেউ আছে, হ্যাঁ অক্সিজেন আছে। এই যৌগে কেউ আছে, নাই, তাই না, সালফার তো এখানে নাই ভাই। তাহলে সালফার কিন্তু হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে না, সালফারে কিন্তু হাইড্রোজেন বন্ধন তৈরি হয় না, বাট H2O তে কিন্তু হাইড্রোজেন বন্ধন তৈরি হয়। এটা তোমাকে একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, এটা আমরা একটু মাথায় রাখবো। কিভাবে তৈরি হয় একটু দেখাইতে হবে। খেয়াল করে দেখো, এই ধর হচ্ছে আমার একটা পানির অণু, পাশে ধরো আমাদের আরেকটা পানির অণু আছে। আমরা কি বলছিলাম, একটা অণুর হাইড্রোজেন অপর অণুর ফনের মধ্যে যে কোনো একটার সাথে এরকম ভাবে বন্ধন তৈরি করবে, তাই না। তার মানে আন্তঃআণবিক বন্ধন তৈরি হয়ে গেল। যাদের যত বেশি আন্তঃআণবিক বন্ধন তাদের অণুগুলো তত কাছাকাছি অবস্থান করে, আন্তঃআণবিক দূরত্ব কমে যায়। যত কম আন্তঃআণবিক দূরত্ব সেটা তত তরল হবে, কঠিন দিকে যাইতে থাকে আর কি, গ্যাস হবে না, সোজা কথা। আর যত বেশি আন্তঃআণবিক দূরত্ব সেটা তত গ্যাসের দিকে যাইতে থাকে, তরল হয় না। বুঝতে পারছো, তার মানে বেসিক কথাই হচ্ছে এখানে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে এখানে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে পানির অণুর আন্তঃআণবিক দূরত্ব হচ্ছে কমে যায়, বুঝছো। এইটা তাহলে আন্তঃআণবিক দূরত্ব পানির হচ্ছে
কমে যায়, যার ফলে অণুগুলো কাছাকাছি অবস্থান করে সেটা তরল দশা তৈরি করে, তরল অবস্থা তৈরি করে। বাট H2S এর ক্ষেত্রে যেহেতু এরকম কোনো হাইড্রোজেন বন্ধন তৈরি হচ্ছে না, যার ফলে এখানে আন্তঃআণবিক দূরত্বটা অনেক বেশি হয়, যার ফলে অণুগুলো অত বেশি কাছাকাছি আসতে পারে না, এটা কিন্তু তরল না হয়ে গ্যাস হয়ে যায়। আমরা কি বিষয়গুলো বুঝতে পারলাম? আশা করি এগুলো হচ্ছে আমাদের ক্লিয়ার হইলো। ওকে, আচ্ছা, তাহলে এই ছিল আমাদের গ্রুপ নাম্বার 16। আচ্ছা, এবার আসো হচ্ছে দেখো আমরা বিভিন্ন রকমের অক্সাইড দেখবো, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু আমাদের হাজারি স্যারের মধ্যে নাই, এই জিনিসটা আছে হচ্ছে কবির স্যারের বইয়ের মধ্যে। হ্যাঁ, তো তোমরা যারা কবির স্যারের বইটা ফলো করো তারা কিন্তু এই জিনিসটা দেখতে পারবা। তো কবির স্যার থেকে কিন্তু সবকিছু পড়ার দরকার নাই, মেইনলি তোমরা হাজারি স্যারটাই ভালো করে ফলো করবা। যা যা দরকার আছে আমি কিন্তু তোমাদেরকে বলে দিব, এই জিনিসটা তোমরা হচ্ছে নোট ডাউন করে আমাদের হাজারি স্যারের বইয়ের মধ্যে অ্যাড করতে পারো। সো কবি স্যারের বইয়ের মধ্যে দেখবা এরকম 9 ধরনের অক্সাইডের কথা বলা হচ্ছে, ঠিক আছে? 9 ধরনের অক্সাইডের কথা। সেই অক্সাইড হচ্ছে আমরা এখান থেকে একটু পড়ে নিব, ঠিক আছে? যেমন প্রথমে কি বলছে, অম্লীয় অক্সাইড, অর্থাৎ যারা পানির সাথে বিক্রিয়ায় অম্ল তৈরি করে, অ্যাসিড তৈরি করে। যেমন কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ, এখানে কি হয়, কার্বনিক অ্যাসিড তৈরি করে পানির সাথে বিক্রিয়ায়। সালফার ডাইঅক্সাইড এখানে সালফিউরাস অ্যাসিড তৈরি করে। সালফার ট্রাইঅক্সাইড এখানে সালফিউরিক অ্যাসিড তৈরি করে, তাই না? তারপর নাইট্রোজেন ডাইঅক্সাইড, এগুলো তো আমরা অলরেডি দেখছি। তারপর ক্ষারকীয় অক্সাইড বা ক্ষারীয় অক্সাইড বলা যেতে পারে, হ্যাঁ, যারা পানিতে দ্রবীভূত হয়। আচ্ছা, এত কঠিন করে চিন্তা করার দরকার নেই, মেনলি তুমি এটাকে ক্ষারকীয় অক্সাইড বা ক্ষারীয় অক্সাইড তুমি পড়ো, সমস্যা নেই। এখানে মেনলি কি হয়, ধাতুর অক্সাইড গুলো হয়। তাহলে মনে রাখবো, অম্ল অক্সাইড গুলো বেশিরভাগই হয় অধাতুর ক্ষেত্রে, অধাতুর অক্সাইড গুলো বেশিরভাগই অম্লীয় অক্সাইড হয়। আর ক্ষারীয় অক্সাইডটা হচ্ছে মেনলি বেশিরভাগ ধাতুর সমান, ধাতুর ক্ষেত্রে হচ্ছে ক্ষারীয় অক্সাইডটা হয়। বুঝতে পারছো কি? আচ্ছা, যেমন ধরো সোডিয়াম অক্সাইড, এটা কি করে, পানির সাথে বিক্রিয়ায় ক্ষার তৈরি করে, সোডিয়াম হাইড্রোক্সাইড। পটাশিয়াম অক্সাইড ক্ষার তৈরি করে। ফেরাস অক্সাইড ফেরাস হাইড্রোক্সাইড তৈরি করে, তাই না? এরকম বিষয়টা। তারপর দেখা হচ্ছে নিরপেক্ষ অক্সাইড বা প্রশম অক্সাইড, যেটা অ্যাসিডের সাথেও বিক্রিয়া করে না, ক্ষারের সাথেও বিক্রিয়া করে না। দেখো প্রথমেই কিন্তু আমাদের পানি আছে, তাই না? পানিকে কিন্তু আমরা উভধর্মী অক্সাইড বলবো না, এটাকে আমরা বলবো হচ্ছে নিরপেক্ষ অক্সাইড। তারপর কি আছে, কার্বন মনোক্সাইড, N2O আর হচ্ছে NO, এটা তো দেখছি। তাহলে কার্বনের ডাইঅক্সাইডটা হচ্ছে অম্লীয়, বাট মনোক্সাইডটা হচ্ছে নিরপেক্ষ। কিভাবে এটাকে মনে রাখতে পারি, এই চারটা যৌগকে, খুবই ইম্পর্টেন্ট। কোনো পানি নাই, এটা দিয়ে, এই ছন্দ দিয়ে আমরা মনে রাখতে পারি, কোনো পানি নাই। কো দিয়ে হচ্ছে কার্বন মনোক্সাইড, নো দিয়ে হচ্ছে নাইট্রিক অক্সাইড, পানি দিয়ে তো H2O, আর নাই দিয়ে হচ্ছে নাইট্রাস অক্সাইড। হ্যাঁ, এরকম তুমি মনে রাখতে পারো। ওকে, এটা হচ্ছে কার্বন মনোক্সাইড, নো দিয়ে হচ্ছে নাইট্রিক অক্সাইড, এটা হচ্ছে H2O, আর এটা হচ্ছে নাইট্রাস অক্সাইড। হ্যাঁ, আমি তোমাকে জাস্ট বলে দিলাম, মনে রাখার একটা পদ্ধতি। উভধর্মী অক্সাইড ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উভধর্মী অক্সাইড, কিছু কিছু ধাতুর অক্সাইড পাবো যারা পানির সাথে বিক্রিয়া সাধারণত করে না, অথবা তারা অ্যাসিড এবং ক্ষার দুইটাকেই প্রশমন করতে পারে। এবার তুমি চিন্তা করতে পারো, তাহলে যারা হচ্ছে অ্যাসিড এবং ক্ষার দুইটাকেই প্রশমন করতে পারে তারাই হচ্ছে মেনলি উভধর্মী অক্সাইড। যেমন ধরো হচ্ছে জিঙ্কের অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, হ্যাঁ, SnO2, তাই তো? তারপর হচ্ছে SnO, তারপর হচ্ছে PbO2, তারপর হচ্ছে বেরিলিয়াম অক্সাইড। এরা সবাই হচ্ছে আমাদের উভধর্মী অক্সাইড। পাওয়ার অক্সাইড, যেখানে অক্সিজেনের জারণ মান কত হয়, -1 হয়, তাই না? সোডিয়াম পারঅক্সাইড, বেরিয়াম পারঅক্সাইড, তুমি এখানে চিন্তা করে দেখো, অক্সিজেনের জারণ মান -1। পলি অক্সাইড, দেখো PbO2 এটাকে পলি অক্সাইড বলে, MnO2 এটাকে পলি অক্সাইড বলে, তো জাস্ট এগুলো জানলেই চলে। আচ্ছা, সাব অক্সাইড, Pb2O, সুপার অক্সাইড, যেখানে অক্সিজেনের জারণ মান -1/2 হয়, KO2। ওকে, আচ্ছা, কি যুগ্ম বা মিশ্র অক্সাইড, যেটা হচ্ছে একাধিক ধরনের অক্সাইড নিয়ে তৈরি হয়। যেমন ধরো Fe3O4, Fe3O4, সেটা মেনলি ফেরাস অক্সাইড এবং ফেরিক অক্সাইড নিয়ে তৈরি হয়। যারা হচ্ছে একাধিক ধরনের অক্সাইড নিয়ে তৈরি হবে তারাই হচ্ছে আমাদের মিশ্র অক্সাইড। যেমন Fe3O4 ফেরাস অক্সাইড, ফেরিক অক্সাইড নিয়ে তৈরি হবে। Pb3O4, এটাও কিন্তু আমাদের PbO প্লাস PbO2, এই দুই ধরনের অক্সাইড নিয়ে তৈরি হয়, বুঝছো? একই রকম ভাবে Mn3O4। তাহলে এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, জিনিসগুলোকে মনে রাখতে পারি। ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম চারটা, অম্লীয়, ক্ষারকীয়, নিরপেক্ষ, উভধর্মী, এগুলো তোমরা একটু ভালো করে মনে রাখবা। আচ্ছা, সো অক্সাইড থেকে আরেকটা টপিক আমাদের পড়তে হবে, সেটা হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের অক্সাইডের প্রকৃতি। বাট তোমাদের বই সেটা হচ্ছে পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে আলোচনা করা হয়েছে। সো আমরা যখন পর্যায়বৃত্ত ধর্ম পড়বো
তখন সেখানে আমরা সেটাকে আলোচনা করব, ঠিক আছে। সো এখানে আর সেটাকে আমি ইনক্লুড করলাম না, লেকচার অনেক বড় হয়ে যাচ্ছে। সো সেখানে কিন্তু আমরা সুন্দর মতো এক্সপ্লেন করে দিব যখন আমরা পর্যায়বৃত্ত ধর্ম পড়বো। সো টেনশনের কোনো কারণ নাই। আচ্ছা, চলে আসা হচ্ছে পরবর্তী গ্রুপে, সেটা হচ্ছে গ্রুপ নাম্বার 17। তো গ্রুপ নাম্বার 17 আমরা কি কি পাবো? হ্যালোজেন গুলো পাবো, তাই না? সামুদ্রিক লবণ উৎপাদনকারী মৌল আর কি। তো কে কে আছে এখানে? ফ্লোরা, চলো, ভ্রমর, আইলো মানে আয়োডিন, এটিএন বাংলায়, তাহলে এটিএন বাংলায়, তাহলে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটিন, টেনেসিন, এই 6টা হচ্ছে আমাদের মৌল। ওকে, বিষয়টা কি আমরা জানি না আগে থেকে? তোমরা যারা আমার সেকেন্ড লেকচারটা করছো তারা কিন্তু এসব এখন বের করতে পারো, এজন্য আমি এগুলোকে আর ডিটেলস আলোচনা করলাম না। তো প্রথমে যদি এখানে আমরা বৈশিষ্ট্যগুলো দেখার চেষ্টা করি, প্রথমে আমরা কি পাবো? আন্তঃ হ্যালোজেন যৌগ পাবো, ঠিক আছে? আন্তঃ হ্যালোজেন যৌগ পাবো। এখন আন্তঃ হ্যালোজেন যৌগ মানে কি? অর্থাৎ হ্যালোজেনই হচ্ছে একে অপরের সাথে বন্ধন তৈরি করে বিভিন্ন স্টেবল যৌগ তৈরি করে, বিভিন্ন স্থায়ী বা স্টেবল যৌগ তৈরি করতে পারে। নরমালি কিন্তু একই গ্রুপের যে মৌলগুলো আছে তারা একে অপরের সাথে মিললে বিক্রিয়া করে না, বুঝছো? নরমালি কিছু এক্সেপশন তো অবশ্যই আছে, যেমন সালফার হচ্ছে অক্সিজেনকে নিয়ে সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড তৈরি করে, বাট তুমি কিন্তু ধাতুর মধ্যে এরকম পাবা না, তাই না? লিথিয়াম কিন্তু সোডিয়ামের সাথে মেনলি বন্ধন তৈরি করতেছে না, হ্যাঁ। ক্যালসিয়াম কিন্তু বেরিয়ামের সাথে বন্ধন তৈরি করতেছে না, তাই তো। তারপর হচ্ছে বোরন কিন্তু অ্যালুমিনিয়ামের সাথে বন্ধন তৈরি করতেছে না, রাইট? অর্থাৎ একই গ্রুপে যারা যারা আছে তারা হচ্ছে একে অপরের সাথে কিছু এক্সেপশন ছাড়া বন্ধন তৈরি করতে চায় না। বাট আমরা হ্যালোজেনের মধ্যে কি দেখি? হ্যালোজেনের মধ্যে এই জিনিসটা খুব কমনলি হয়। হ্যালোজেনের মধ্যে এই জিনিসটা আমরা কি পাবো? অনেক কমনলি দেখতে পারবো, ঠিক আছে। তো এখানে মিললে কি হয়? ছোট আকারের বেশি তড়িৎ ঋণাত্মক কোনো পরমাণু, ছোট আকারের বেশি তড়িৎ ঋণাত্মক কোনো পরমাণু বড় আকারের কম তড়িৎ ঋণাত্মক পরমাণুর সাথে যুক্ত হতে পারে। এটা কি বললাম? ছোট আকারের বেশি তড়িৎ ঋণাত্মক পরমাণু, যেমন ধরো আমি এখানে ফ্লোরিন চিন্তা করলাম, সেটা হচ্ছে বড় আকারের অধিক তড়িৎ ঋণাত্মক কোনো পরমাণুর সাথে যুক্ত হইতে পারে। সেটাকে আমরা কি বলতে পারি? আন্তঃ হ্যালোজেন যৌগ বলতে পারি। যেমন এখানে হইতে পারে হচ্ছে আমাদের IF5, হ্যাঁ, আয়োডিন পেন্টাফ্লোরাইড, IF7, এরকম ভাবে যৌগ তৈরি হতে পারে। ওকে, অত কিছু দেখার দরকার নাই, জাস্ট আমরা শিখলাম। আচ্ছা, এগুলো খুব একটা পরীক্ষা কমনলি আসে না। আচ্ছা, এরপর কি আছে? এরপর হচ্ছে এটা হচ্ছে একটা বিশেষ রকমের বিক্রিয়া দেয়, যেটাকে আমরা কি বলি? অসামঞ্জস্যতা বিক্রিয়া। অসামঞ্জস্যতা, হ্যাঁ, অসামঞ্জস্যতা বিক্রিয়া। তো অসামঞ্জস্যতা বিক্রিয়া আসলে বেসিক্যালি কি? বেসিক্যালি হচ্ছে একটা অণুরই জারণ এবং বিজারণ একসাথে হবে। কি বললাম? একটা অণুরই জারণ বিজারণ একসাথে হবে। খেয়াল করে দেখো, জারণ বিজারণ তোমরা যারা জানো, 9 10 যারা পড়ছো তারা জানো যে যেই যৌগের জারণ হয় তার অপোজিট যৌগে কিন্তু বিজারণ হবে, ঠিক আছে? যে যৌগের জারণ হয় তার অপোজিটে হচ্ছে বিজারণ হয়, তাই না? অন্য বিক্রিয়কটার মধ্যে আর কি। তো অসামঞ্জস্যতা বিক্রিয়া কি হবে? একটা নির্দিষ্ট যৌগের মধ্যে মিললে জারণ বিজারণ দুইটা জিনিসই হবে। যেমন তুমি যদি এখানে চিন্তা করো ক্লোরিনটা দিয়ে, হ্যাঁ, ক্লোরিন, এরা সবাই কিন্তু দ্বিপরমাণুক হয়, দুইটা পরমাণু মিলে একটা অণু তৈরি করে। তাহলে তুমি যদি এখানে ক্লোরিন নিয়ে চিন্তা করো, ক্লোরিনকে তুমি যখন, এখানে আমি রিয়াকশন গুলো দেখাচ্ছি, দেখো ক্লোরিনকে যখন আমি পানিতে নিব তখন মেনলি এখানে অসামঞ্জস্যতা বিক্রিয়া দেখা যায়। কিরকম বিষয়টা দেখো, এখানে পানিতে নেওয়ার সাথে সাথে আমাদের এখানে দুই ধরনের অ্যাসিড তৈরি হয়, HCl আছে HClO, এরকম দুই ধরনের অ্যাসিড তৈরি হবে। খেয়াল করে দেখো এখানে যে একটা নির্দিষ্ট অণু যৌগ, তার মধ্যে কি আছে? ক্লোরিন। কিছু ক্লোরিনের এখানে কি হচ্ছে? বিজারণ হচ্ছে, কিছু ক্লোরিনের এখানে জারণ হচ্ছে, তাই না? অর্থাৎ আমি কি দেখতে পারলাম? একটা যৌগের মধ্যেই কিছু পরমাণু বিজারিত হচ্ছে, আবার কিছু পরমাণু জারিত হচ্ছে। এটাকে আমরা কি বলতেছি? অসামঞ্জস্যতা বিক্রিয়া। হ্যাঁ, তাহলে এটাকে আমরা এভাবে লিখি, জারণ প্লাস বিজারণ। হ্যাঁ, তাহলে তোমরা আরো ভালো ক্যাচ করতে পারবা বিষয়টা। তুমি বলতে পারো, ভাই এখানে কিভাবে বুঝবো কোথায় জারণ হচ্ছে কোথায় বিজারণ হচ্ছে? খেয়াল করে দেখো, অণুর মধ্যে জারণ মান তো 0 হয়, জারণ মান যখনই বৃদ্ধি পায় সেটাকে আমরা কি বলি? সেটাকে কিন্তু আমরা জারণ বলি, এরকম। আর জারণ মান যখন হ্রাস পায় সেটাকে আমরা কি বলবো? বিজারণ বলবো। দেখো 0 থেকে -1 হয়ে গেছে কিন্তু, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সেই বিজারণ। তুমি আমার কথাগুলো ক্যাচ করতে পারছো তো? আশা করি এটা আমাদের ক্লিয়ার। আচ্ছা, এখান থেকে একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া তোমাদের দেখাই, মানে এই বিক্রিয়াটা কন্টিনিউশন এক্সাম্পল। সেটা হচ্ছে আমি যদি এখানে ক্লোরিন পরমাণুকে
ক্ষারের সাথে চালনা করি, হ্যাঁ, ক্ষারের মধ্যে দিয়ে দিই, সেটা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড হইতে পারে অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড হইতে পারে, যা ইচ্ছা হোক, সমস্যা নেই, এটা তীব্র ক্ষার হইতে হবে। এটা দুই ধরনের তাপমাত্রায় দুই রকম বিক্রিয়া করে, হ্যাঁ, এটা আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমাদের বইও আছে বলে আমি দেখাচ্ছি, না দেখাইতাম না আসলে, একাডেমিকে যেহেতু আসো, যাক বই আছে বলে দেখাচ্ছি। কক্ষ তাপমাত্রায় কি হয়, এখানে মেনলি অসামঞ্জস্যতা বিক্রি হয়ে KClO এবং হচ্ছে পানি তৈরি হয়। ওকে, এরকম বিষয়টা। আচ্ছা, আর তুমি যদি এখানে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কথা চিন্তা করো, তাহলে KClO3 এবং হচ্ছে পানি তৈরি হয়। তার মানে খেয়াল করে দেখো ভাইয়া, আমাদের দুই জায়গায় কিন্তু অসামঞ্জস্যতা বিক্রিয়া হচ্ছে। এখানে Cl2 জিরো অবস্থা থেকে -1 হচ্ছে, +1 হচ্ছে, অসামঞ্জস্যতা। আবার তুমি এখানেও চিন্তা করে দেখো, -1 হচ্ছে, +5 হচ্ছে, এখানেও কিন্তু একটা অণু জারিত হচ্ছে, একটা বিজারিত হচ্ছে। দুই জায়গায় কিন্তু একই মেকানিজমের বিক্রিয়া হয়, বা দুইটা ভিন্ন রেজাল্ট দিচ্ছে। এই জায়গায় আমাদের KClO তৈরি হয়, এখানে আমাদের KClO3 তৈরি হয়, তাই না? এটাকে আমরা পটাশিয়াম হাইপোক্লোরাইড বলি, এটাকে আমরা পটাশিয়াম ক্লোরাইড বলি। নামকরণ করা আমরা পরে শিখবো, সমস্যা নেই কিন্তু। আচ্ছা, জাস্ট তোমাকে মনে রাখতে হবে, তাপমাত্রার উপর ভিত্তি করেই আমরা বিভিন্ন রকম এখানে উৎপাদ পাচ্ছি, বাট মেকানিজম কিন্তু সেম। বুঝতে পারছি? আশা করি এটা আমাদের ক্লিয়ার হইল গেল। আচ্ছা, এরপর যদি আমরা আসি, আমরা হচ্ছে এবার ভৌত ধর্মগুলো একটু দেখার চেষ্টা করি। ভৌত ধর্মগুলো একটু দেখার চেষ্টা করব। ভৌত ধর্ম বা ভৌত বৈশিষ্ট্য বলা যেতে পারে, ভৌত বৈশিষ্ট্য। আচ্ছা, তারপর দেখো এখানে কি দেখতে পারতেছিলাম, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, আর হচ্ছে এখানে অ্যাসিটিন। সবাই কিন্তু এখানে দ্বিপরমাণুক, তাই না? দ্বিপরমাণুক, অর্থাৎ দুইটা পরমাণু মিলে একটা অণু তৈরি করে, রাইট? আচ্ছা, মনে রাখবো যে প্রথম দুইটা হচ্ছে গ্যাস। এই যে প্রথম দুইটা, এরা হচ্ছে গ্যাসীয় পদার্থ, গ্যাস। ব্রোমিন ও হচ্ছে তরল, আর আয়োডিন, অ্যাসিটিন এরা হচ্ছে কঠিন। তাহলে আমাদের কি হবে, হইলো গ্যাস গ্যাস, তরল, কঠিন কঠিন, 2 1 2, এই সিকোয়েন্সে তুমি মনে রাখতে পারো। আচ্ছা, এবার আসো হচ্ছে এখান থেকে আমরা আরো ডিটেলস পড়বো, হ্যাঁ, এখান থেকে আমরা আরো বৈশিষ্ট্য পড়বো। এই ফ্লোরিনটা কিরকম হলুদ হয়, এটা হয় ফিকে হলুদ, ফিকে হলুদ, হ্যাঁ। ক্লোরিনটা কিরকম হবে, সবুজাভ হলুদ, সবুজাভ হলুদ, মানে গ্রিনিশ ইয়েলো, এভাবে তুমি বলতে পারো। ব্রোমিনটা হচ্ছে লাল, হ্যাঁ। আয়োডিন হচ্ছে বেগুনি, আয়োডিন কি বলো, বেগুনি। আর অ্যাসিটিন হচ্ছে কালচে বেগুনি, হ্যাঁ, কালচে বেগুনি বা কালো বলো, সমস্যা নেই। ওকে, এরকম বিষয়টা গেল। তাহলে দেখো কালার গুলো বুঝতে পারলাম, ফ্লোরিন ফিকে হলুদ, ফ দিয়ে মনে রাখো, ক্লোরিন সবুজাভ হলুদ, ব্রোমিন লাল, আয়োডিন বেগুনি, আর অ্যাসিটিন হচ্ছে বেসিক্যালি কালো। ওকে, আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের এখান থেকে জানা বিষয়টা। আচ্ছা, যেই প্রশ্নটা আমি কমনলি পাই সেটা হচ্ছে, ভাই এখানে এই পরিবর্তনটা হওয়ার কারণ কি, হ্যাঁ, গ্যাস থেকে তরল হওয়ার কারণ কি? মেইনলি এই যে পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তনটা হচ্ছে আমরা আন্তঃআণবিক বন্ধন যখন পড়বো তখন আরো ক্লিয়ারলি বুঝতে পারবো, হ্যাঁ। তো হ্যালোজেন গুলোর মধ্যে আকার যত বাড়তে থাকে, হ্যাঁ, এই পরমাণুর আকার যত বাড়তে থাকে, এদের মধ্যে তত বেশি বিস্তারণ বল বা লন্ডন বল তৈরি হয়। যত বেশি লন্ডন বল, তত বেশি আমাদের আন্তঃআণবিক বন্ধন শক্তি তৈরি হয়। যত বেশি আন্তঃআণবিক বন্ধন, আন্তঃআণবিক দূরত্ব কমতে থাকে, এজন্য সেটা কিন্তু কি হয়ে যায়, আস্তে আস্তে সলিডের দিকে যাইতে থাকে, হ্যাঁ। তাহলে আমি যদি একদম শর্টে যদি বলে দিই, এটা হচ্ছে এরকম। তাহলে এই পরিবর্তনটা হওয়ার মেন কারণ হচ্ছে বিস্তারণ বল বা লন্ডন বল, হ্যাঁ। এটার কারণ হচ্ছে কি, বিস্তারণ বল, এটাকে আমরা লন্ডন বল বলতে পারি, বিজ্ঞানী নাম থেকে আসে, হ্যাঁ, এরকম লন্ডন বল। আকার যত বড় হয়, বিস্তারণ বলটা তত বেশি হয়। ওকে, যত বেশি বিস্তারণ বল, দ্রুত তত কমতে থাকে, এই জন্য সেটা কিন্তু সলিড হইতে থাকে। তাহলে আমি যদি এখানে সিকোয়েন্সটা তোমাদের লিখে দিই, আমাদের যে লন্ডন বল, হ্যাঁ, বা বিস্তারণ বল, এটা হচ্ছে এক ধরনের
আন্তঃআণবিক বল, আণবিক বল, এটা সিকোয়েন্সটা কি হবে, আকার যত বাড়বে তত বেশি বিস্তারণ বল হবে, তাই না? তুমি এখানে অ্যাসেটাইনটাকে ইগনোর করতে পারো, সমস্যা নেই, ইনক্লুড করতে পারো, ইগনোর করতে পারো, যেহেতু আমরা অত বেশি শিখি না আর কি। তাহলে আমরা শুরু করলাম আয়োডিন দিয়ে, তারপর হচ্ছে ব্রোমিন, তারপর হচ্ছে ক্লোরিন, লাস্টে হচ্ছে ফ্লোরিন। হ্যাঁ, এই গেল হচ্ছে আমাদের বিস্তারণের বিষয়গুলো। আচ্ছা, এরপর যদি আমরা আরেকটা বিষয় আসি, ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে হাইড্রাসিড। ওকে, হাইড্রাসিড। হাইড্রাসিড মানে কি বলতো? দেখো এখানে আমি হচ্ছে সংক্ষেপে দেখাই দিই হাইড্রাসিড। হাইড্রাসিড বলতে কি বোঝায়? আচ্ছা, আমি পরের পেজে দেখাই ভালো করে। হাইড্রাসিড, হাইড্রাসিড মানে হচ্ছে হ্যালোজেন যুক্ত যৌগ, যেটা অ্যাসিডের মতো কাজ করে। তার মানে এটাকে আমরা সংক্ষেপে হচ্ছে এরকম HX দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, রাইট? তুমি যদি এখানে হ্যালোজেন গুলোকে অ্যাড করে দাও তাহলে কি পাবো? দেখো আমাদের HF, তারপর হচ্ছে HCl, HBr, আর হচ্ছে HI। ওকে, বিষয়টা কি বুঝতে পারছি? আচ্ছা, এখন আমি জানতে চাই এই যে অ্যাসিডগুলো লিখলাম, HAT খুব একটা কমনলি পাওয়া যায় না, ওটা আমরা ইগনোর করলাম। আচ্ছা, সমস্যা নেই। সো এই যে এখানে যে অ্যাসিডগুলো পাওয়া যাচ্ছে, এইগুলা কিন্তু সবাই সমান শক্তিশালী না, কেউ একটু বেশি, কেউ একটু কম। এটা কার উপর ডিপেন্ড করে? এটা মেনলি এই যে অ্যানায়নটা আছে, এই অ্যানায়নের আকারের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তাহলে আমি যদি এখানে হাইড্রাসিডের শক্তি মাত্রা যদি দেখতে চাইতাম, তাহলে শক্তি মাত্রা কার উপর ডিপেন্ড করে বলো? এটা মেনলি ডিপেন্ড করে হচ্ছে অ্যানায়নের আকারের উপর, অ্যানায়নের আকার। ওকে, আকার যত বড় হবে সেই অ্যাসিডটা তত বেশি সবল হবে। কি বললাম? অ্যানায়নের আকার যত বড় হবে সেই অ্যাসিডটা তত বেশি স্ট্রং হবে, তত বেশি সবল হবে। বুঝতে পারলাম কি? তাহলে খেয়াল করে দেখো, এখানে আছে কি ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড। এখন আমাকে বলো তো কোনটার আকার কত বড় হবে? যত নিচে যাব একই গ্রুপের তত হচ্ছে শক্তিস্তর যুক্ত হবে, তত বড় হবে। তার মানে এখানে আয়োডাইড আয়নের আকার সবচেয়ে বড়, তাই তো? এখানে আয়োডাইড আয়নের আকার সবচেয়ে বড়, তারপর হচ্ছে ব্রোমাইড, তারপর হচ্ছে ক্লোরাইড, তারপর হচ্ছে ফ্লোরাইড। যেহেতু ওর আকার সবচেয়ে বড়, ওর মধ্যে কি হবে? বিস্তারণ বলটা বা লন্ডন বলটা বেশি হবে। যার মধ্যে যত বেশি লন্ডন বল, তার হচ্ছে অ্যাসিড এই প্রোটন ত্যাগ করার ক্ষমতা তত বেড়ে যায়। বুঝতে পারছো তো? প্রোটন ত্যাগ করার ক্ষমতা তত বেড়ে যায়। জিজ্ঞেস করতে পারো, ভাই আন্তঃআণবিক বন্ধনের সাথে প্রোটন ত্যাগের কি সম্পর্ক? আসলে এটা একটা এক্সপেরিমেন্টাল ডেটা। তুমি চিন্তা করো যে যখন হচ্ছে লন্ডন বল তৈরি হয়, তখন একই রকমের পরমাণুগুলো বা জিনিসগুলো একসাথে থাকার চেষ্টা করে। তুমি চিন্তা করো, এটার আকার অনেক বড়, লন্ডন বল বেশি, তাহলে হচ্ছে ওরা কি করবে? আশেপাশে সবাইকে আয়োডিন রাখতে চাইবে, বুঝছো? আশেপাশে সবাইকে তারা আয়োডিন রাখতে চাইবে, কোনো প্রোটনকে রাখতে চাইবে না। তার মানে সহজেই এখানে প্রোটনটাকে তারা ত্যাগ করতে পারবে। জাস্ট এইভাবে মনে রাখলে কিন্তু হয়। তাহলে আমি বুঝতে পারলাম কি, অ্যানায়নের আকার যত বড় হবে সেখানে বিস্তারণ বল তত বেশি, তার মানে সেটা তত বেশি সবল অ্যাসিড হবে। ওকে, বুঝতে পারলাম। তাহলে এখানে নিশ্চয়ই HI-টা হচ্ছে সবল অ্যাসিড, তারপর HBr, তারপর HCl, তারপর হচ্ছে HF। ওকে, তো তুমি সিকোয়েন্সটাকে বুঝতে পারলা? তাহলে এখানে হচ্ছে মেইনলি HI-টা সবল অ্যাসিড, তারপর HBr, তারপর HCl, তারপর হচ্ছে HF, তাই না? আমি অনলাইনে দেখতে পারলাম এটা হচ্ছে অনেকে উল্টা করে পড়ায়, মানে ভুলটা পড়ায় আর কি। HF-টাকে তার সবল বলে না, সবল হবে কিন্তু HI। HF কিন্তু অনেক মৃদু অ্যাসিড। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমাদের সেই হাইড্রাসিডের ফর্মটা। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলা। তো হ্যালোজেন থেকে আসলে এই কয়েকটা টপিক পড়লেই হয়, আর তেমন ইম্পর্টেন্ট কিছু না। এখান থেকে চলে আসা হচ্ছে আমাদের ফাইনাল গ্রুপ, সেটা হচ্ছে গ্রুপ নাম্বার 18। এদেরকে আমরা কি বলি? নিষ্ক্রিয় গ্যাস বলি না? নিষ্ক্রিয় গ্যাস, কারণ অষ্টক পূর্ণ থাকে, রাইট? তো এরা কিন্তু সহজে বিক্রিয়া করতে চায় না। কে কে আছে বলতো? হিলিয়াম, নিয়ন, আর্গন, হ্যাঁ, ক্রিপ্টন, জিনন, রেনন। এর মধ্যে হিলিয়ামটা কিন্তু এস ব্লক মৌল, তাই তো? এটা কিন্তু আমরা শুরুর দিকে আলোচনা করে ফেলছি। বাকি সবাই হচ্ছে পি ব্লক মৌল, তাই না? আচ্ছা, খেয়াল করে দেখো, প্রত্যেকটা নিষ্ক্রিয় গ্যাসে কিন্তু আমাদের ব্যবহার আছে। হ্যাঁ, মনে হতে পারে ভাই নিষ্ক্রিয় মানে আসলে কোনো লাভই নাই, এগুলো নিয়ে আমরা কেন আলোচনা করব? না, আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু প্রত্যেকটা জিনিসের স্পেসিফিক কিছু ব্যবহার আছে, সেই ব্যবহারগুলো কিন্তু আমাদের একটু জানতে হবে। যেমন প্রথমে আসা হচ্ছে হিলিয়াম। হিলিয়াম আমি কোথায় ইউজ করি দেখো, এটা মেনলি আমরা
অক্সিজেন সিলিন্ডারে ইউজ করব, ঠিক আছে, অক্সিজেন সিলিন্ডারে। অর্থাৎ তুমি যদি ডাইভারদের দেখো, যারা হচ্ছে বিভিন্ন সময় কি হয়, লঞ্চ ডুবি হয়, ট্রলার ডুবি হয়, তাই না, মৃতদেহ বা জীবিতদের উদ্ধার করার জন্য আমাদের যারা ডুবুরি আছেন তারা কিন্তু কি করে, পিঠে হচ্ছে বড় একটা সিলিন্ডার বেঁধে পানির নিচে চলে যান, তাই না। ওই সিলিন্ডারের মধ্যে কি থাকে, মেনলি ওই সিলিন্ডারটাকে আমরা অক্সিজেন সিলিন্ডার বলি। সেই সিলিন্ডারের মধ্যে 80% থাকে হিলিয়াম আর 20% থাকে হচ্ছে অক্সিজেন। ওকে, 20% থাকে অক্সিজেন। এখন এখানে একটা প্রশ্ন জাগে যে ভাই, আমি এত কম অক্সিজেন কেন নিব, তাই না, যত বেশি অক্সিজেন নিতে পারবো ততই বেটার না, তাই না। আমাদের লাংস তো অক্সিজেন ছাড়া কোনো কিছু রাখে না, বাকি সব তো বের করে দেয় প্রশ্বাস নিঃশ্বাসের সময়, তাই না, এসব তো আমরা জানি। তাহলে আমি এখানে কেন মাত্র 20% অক্সিজেন রাখি? বেশি অক্সিজেন নিলে কি সমস্যা? সমস্যা আছে। যদি আমি এখানে অনেক বেশি অক্সিজেন রাখি, মোটামুটি যদি ধরো আমি 20% দিয়ে বলি, যদি 20% থেকে বেশি অক্সিজেন রাখি, তাহলে এইটা কিন্তু আমাদের জন্য ক্ষতিকারক, বুঝছো, এটা কিন্তু আমাদের জন্য একটা ক্ষতিকারক বিষয়। কেন? কারণ অক্সিজেন কিন্তু একটা তীব্র জারক। সে কি করবে, সে হচ্ছে আমাদের টিস্যুর সংস্পর্শে আসলে টিস্যুর যে প্রোটিনটা আছে সেই প্রোটিনটাকে জারিত করে নষ্ট করে ফেলবে, রাইট। অর্থাৎ অক্সিজেনকে কিন্তু অনেক বেশি মাত্রায় নেওয়া যাবে না। তাহলে কোন মাত্রায় নিব? যেই মাত্রায় নিয়ে আমাদের বডি হচ্ছে অভ্যস্ত। আমরা যেই পরিবেশটায় বাতাস নিচ্ছি সেই পরিবেশে কিন্তু 78% মতো নাইট্রোজেন গ্যাস আছে, বাকি 20.94% হচ্ছে অক্সিজেন গ্যাস। তার মানে 20 থেকে 21 25 পর্যন্ত আমরা সেফ লিমিট ধরি। সো ওই 20 থেকে 25% অক্সিজেনে কিন্তু আমরা কি করতে পারি, আমাদের বডি হচ্ছে অ্যাডজাস্ট করতে পারে, বডি হচ্ছে রিসিভ করতে পারে। এর থেকে বেশি অক্সিজেন নেওয়া কিন্তু আমাদের জন্য ক্ষতিকারক, বুঝতে পারছো তো। এই জন্য কিন্তু আমরা শুধুমাত্র 20% অক্সিজেন নিব, বেশি কিন্তু নিব না। আচ্ছা, আর দেখো এখানে আরেকটা প্রশ্ন জাগে যে ভাই এখানে আমি কেন হিলিয়াম গ্যাসটাই নিচ্ছি, বাকি গ্যাসগুলো কেন নিচ্ছি না? কারণ হচ্ছে হিলিয়াম গ্যাসটা আসলে বাকিদের তুলনায় একটু সহজলভ্য, হ্যাঁ, একটু সহজে আমরা পাইতে পারি। যেমন বেলুন ফুলানোর কাজে হিলিয়াম গ্যাসটা কিন্তু আমরা ইউজ করতে পারি। তারপর হিলিয়াম গ্যাসটা কিন্তু ওজনেও হালকা হয়, তাই না। তার মানে ডুবুরিরা হচ্ছে এই গ্যাসটাকে খুব ভালো ইউটিলাইজ করতে পারে বিভিন্ন গভীরতায় ভাসার জন্য। একটু জানলে কিন্তু শেষ। তারপর দেখো আমাদের NMR এই যন্ত্র কিন্তু ইউজ করা হয়। তোমরা কিন্তু গুণগত রসায়নে MRI সম্পর্কে জানছো, তাই না। তো MRI এর মধ্যে কি করা হয়, NMR নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্সটাকে ইউজ করা হয়। অত ডিটেইলস আমি যাচ্ছি না, জাস্ট একটু মনে রাখো NMR। নিয়নটাকে আমরা কোথায় ইউজ করি দেখো, উড়ন্ত বিমানে পাইলটগণ উজ্জ্বল লাল বর্ণের সংকেত দেওয়ার জন্য নিয়নটাকে ব্যবহার করেন, ঠিক আছে। নিয়ন হচ্ছে অলওয়েজ লাল হয়। দেখো পাইলটরা যখন হচ্ছে ল্যান্ডিং করেন তখন কিন্তু তারা দূর থেকে ওই আমাদের যে ল্যান্ডিং যে রোডটা আছে, তাই না, তোমরা যদি এয়ারপোর্টের রোডটা দেখে থাকো একদম সোজা, কয়েক কিলোমিটার পর্যন্ত লম্বা একটা রোড থাকে, সেই রোডের মধ্যে পাইলটরা এসে হচ্ছে ল্যান্ডিং করেন। যখন তারা আসমানে থাকেন, আকাশে থাকেন, তখন কিন্তু তারা নিচে ওই রোডটাকে ভালো মতো দেখতে পারেন না, হ্যাঁ। তো ওই রোডে যদি কোনো কর্মচারী থাকে বা কেউ যদি থাকে, কোনো যন্ত্রপাতি বা কোনো গাড়ি ঘোড়া যদি থাকে, তারা যাতে হচ্ছে এই বিমানের আসার আগেই সেখান থেকে সরে পড়তে পারে, এই জন্য তারা কি করে, এরকম উজ্জ্বল লাল আলো ব্যবহার করেন। হ্যাঁ, ল্যান্ডিং এর আগে দেখবা খেয়াল করে নিচে থেকে হচ্ছে একটা লাল আলো বের হয়, সেটা হচ্ছে একটা সতর্ক বার্তা যে আমরা এখন ল্যান্ডিং করব, কেউ যদি থেকে থাকো ভাই সরে যাও। ওকে, আচ্ছা গেল। তারপর দেখো অপারেশন রুমে কমনলি ইউজ করা হয়, তাই না। অপারেশন রুমে দেখবা বাংলা মুভিতে কিন্তু দেখছো, হ্যাঁ, লাস্টে কি হয় যে নায়কের অপারেশন হয় না, মাথা ফেটে গেছে, এটা হয়ে গেছে, তাই না, ভিলেন এসে গুলি করছে, তারা হচ্ছে আমরা ওটিতে নিয়ে যাই। ওটির দরজা বন্ধ করলে কি করে, নার্স হচ্ছে সুন্দর মতো বাইরে একটা লাল আলো জ্বালায় দেয়, লাল বাতি জ্বালায় দেয়। সেই লাল বাতিটা হচ্ছে মিললে আমাদের অপারেশন রুম। এখন এটা দিয়ে মিললে কি বোঝা জানো, এই অপারেশন রুমের এই লাল বাতি দিয়ে অনেক সিগনিফিকেন্স আছে। প্রথম কথা হচ্ছে অপারেশন রুমে কিন্তু প্রবেশাধিকার একদম কন্ট্রোল, শুধুমাত্র ডাক্তার আর নার্স ছাড়া অপারেশন রুমে কেউ প্রবেশ করতে পারে না। এবং এমনকি আমরা যারা মেডিকেল স্টুডেন্ট আছে আমরা কিন্তু ক্লাস আওয়ারের বাইরে কিন্তু অপারেশন থিয়েটারে যাইতে পারি না। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ অপারেশন যে টেবিলটা থাকে সেটার স্যানিটাইজেশন বা সেটার স্টেরিলাইজেশন আমরা খুব গুরুত্বপূর্ণভাবে মেনটেন করি। সো ডাক্তারদের জন্য এই জিনিসটা যেহেতু খুব ভাইটাল, এই জন্য আমরা কি করি, আমরা হচ্ছে ওই অপারেশন থিয়েটারে যারা নিযুক্ত আছেন ডাক্তার এবং নার্স তাদের ছাড়া আর কাউকে আমরা প্রবেশ করতে দেই না। এই জন্য আমরা সেখানে মিললে একটা আলো ব্যবহার করি, যে আলোর কারণে বাকিরা বুঝতে পারে যে না এখানে ওটি আছে, আমি এদিকে যাব না। আমার কথা কি বুঝতে পারছো? এই জন্য মিললে এটাকে ইউজ করা হয়। আর অনেক সিগনিফিকেন্স আছে, যেমন ধরো আমার এখন অপারেশন চলতেছে, আমাদের এখানে কেউ ডিস্টার্ব করিও না, এরকমও বুঝাতে পারে। যাই হোক, আমি যেটা জানি তোমাদের সাথে শেয়ার করলাম আর কি।
এরপর দেখো হচ্ছে আমাদের ভোল্টামিটার, বানানটা বলে লিখছি, ভোল্টামিটার হবে। আচ্ছা, এটা তোমরা ফিজিক্স ল্যাবে পাবা, দেখবা, সমস্যা নেই। তারপর দেখি আর্গনকে আমরা কিভাবে ইউজ করে থাকি, বৈদ্যুতিক বাল্বে নিষ্ক্রিয় পরিবেশ রূপে আমরা আর্গনটাকে ইউজ করে থাকি, জাস্ট বললেই হবে। তারপর দেখো ক্রিপ্টন এবং জেনন, দেখো ফটোগ্রাফিক ফ্ল্যাশ বাল্বে ইউজ করা হয়। এটা হচ্ছে আর কি আগে যারা যেসব অ্যানালগ ক্যামেরাগুলো ছিল, যেখানে হচ্ছে মিললে আমাদের কি করতে হতো, আমাদের হচ্ছে নেগেটিভ ফিল্ম তৈরি করতে হতো। সেখানে মিলে দেখবা যে রুমে হচ্ছে আমরা ছবিগুলোকে ডেভেলপ করতাম, সেই রুমগুলোর আলোটা একটু অন্যরকম হয়, বুঝছো? এরকম নর্মালি টিউব লাইট জ্বালালে কিন্তু কাজ হয় না, ওখানে রুমের আলোটা একটু অন্যরকম হয়। যদি দেখে থাকো কেউ, যদি গুগল করতে পারো, করে দেখতে পারো। সো ওই রুমগুলোতে মেনলি আমরা কি করি, আর্গন লাইট ইউজ করি, ক্রিপ্টন জেনন লাইট ইউজ করি, ক্রিপ্টন এবং জেননের একটা মিক্সচার ইউজ করি। ওকে, আচ্ছা। তারপর কি বলছে দেখো, টিউব লাইটে কিন্তু আমরা ক্রিপ্টন গ্যাস কমনলি ইউজ করে থাকবো, তাই না? এই যে এখানে যে টিউব লাইট গুলো জ্বলতেছে আমাদের রুমে, সেখানে কিন্তু অবশ্যই আমাদের কি থাকবে, ক্রিপ্টন কিন্তু জ্বালানো থাকবে, মানে ব্যবহার করা হবে। আর রেডনের ব্যবহারটা কি, ক্যান্সার চিকিৎসা আমরা খুব কমনলি ইউজ করে থাকি। তাহলে মনে রাখতে হবে, ক্যান্সার চিকিৎসা আমরা রেডন ব্যবহার করি আর গামা রশ্মি ব্যবহার করি। রেডনের সাথে গামার কি সম্পর্ক আছে? কোনো সম্পর্ক? অবশ্যই হ্যাঁ, সম্পর্ক কিন্তু আছে। রেডন হচ্ছে একটা তেজস্ক্রিয় পরমাণু, তো তেজস্ক্রিয় পরমাণু থেকে কমনলি হচ্ছে আলফা, বিটা, গামা এইসব রশ্মি কিন্তু নিঃসৃত হয়, ক্ষরিত হয় কিন্তু। হ্যাঁ, বুঝতে পারছো বিষয়টা? তো এই জন্য আমরা রেডনকে ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করতে পারি। আচ্ছা, এরপর যদি আসি এখানে আর কি পড়তে পারি। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে আমরা কিন্তু এটাকে কি বলছিলাম, নিষ্ক্রিয় গ্যাস বলছিলাম, তাই না? অর্থাৎ এটা সহজে বিক্রিয়া করতে পারে না। তবে 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 জিনন যে গ্যাসটা আছে, জিনন কিন্তু যখন ফ্লোরিন বা অক্সিজেনের মতো ছোট আকারের বেশি তড়িৎ-ঋণাত্মক মৌলকে পায়, তখন তারা তাদের সাথে বন্ধন তৈরি করে। কি বললাম, জিনন হচ্ছে অক্সিজেন বা ফ্লোরিনের সাথে যৌগ তৈরি করতে পারে। বিষয়টা এরকম, দেখো ও কি করতে পারে, যখন ফ্লোরিনকে পাবে এরকম ডাইফ্লোরাইড যৌগ তৈরি করতে পারে, এরকম টেট্রাফ্লোরাইড যৌগ তৈরি করতে পারে, তাই না? এরকম হেক্সাফ্লোরাইড যৌগ তৈরি করতে পারে, আবার এরকম অক্টাফ্লোরাইড যৌগ কিন্তু সে তৈরি করতে পারে। সে কিন্তু এখন চিন্তা করো, হাইড্রোজেনের সাথে কিন্তু যৌগ তৈরি করবে না, কারণ হাইড্রোজেনের তড়িৎ-ঋণাত্মকতা কিন্তু খুবই কম। ফ্লোরিনের সাথে এবং অক্সিজেনের সাথে মেনলি তারা যৌগ তৈরি করতে পারে, কারণ তাদের তড়িৎ-ঋণাত্মকতার মান কত, যথাক্রমে 4 এবং 3.5। হ্যাঁ, ওই তড়িৎ-ঋণাত্মকতার জন্যই জিননের যে সর্ববহিষ্ঠ শক্তি স্তর আছে, সেখান থেকে হচ্ছে তারা ইলেকট্রনকে মুভ করতে পারে, তাই না? তুমি যদি জিননের ইলেকট্রন বিন্যাসটা একটু দেখার চেষ্টা করো, দেখো জিননের ইলেকট্রন বিন্যাসটা কিরকম হয়। তুমি যদি বাইরের কক্ষপথ চিন্তা করো, আমি শুধু সেটাই লিখি, সেটা হচ্ছে 5s2 5p6, তাই না? এই যে অষ্টক পূরণ আছে, আগের গুলো আমি দেখাইলাম না, ঠিক আছে? ওইগুলো আমাদের অত বেশি জানার দরকার নেই আর কি। সো এখানে দেখো খেয়াল করে, আমাদের কিন্তু এস এর মধ্যে 2টা ইলেকট্রন এবং পি এর মধ্যে কিন্তু 6টা ইলেকট্রন, তাই তো? তার মানে এরা কিন্তু পূর্ণ অবস্থায় আছে, আবার অষ্টক পূর্ণ করেও কিন্তু তারা বসে আছে। তারপরে তাদের কিন্তু বিক্রিয়া হওয়ার কোনো কথা ছিল না। বাট যখনই আমি এখানে অধিক তড়িৎ-ঋণাত্মক কোনো গ্রুপকে নিয়ে আসি, তারা কি করে, তারা হচ্ছে এই জোড়ার ইলেকট্রনগুলোকে টানা শুরু করে। রাইট, টানা শুরু করলে কি হবে, এই জোড়াগুলো হচ্ছে আস্তে আস্তে ভাঙা শুরু করে। খেয়াল করে দেখো, আমার কিন্তু এখানে 5d অরবিটালটা আছে ফাঁকা অবস্থায়। এই ফাঁকা অরবিটালে কি করবে, সুন্দর মতো আমাদের ইলেকট্রন জোড়গুলো হচ্ছে যাওয়া শুরু করবে, ঠিক আছে? এই যা প্রথমে হচ্ছে ভেঙে এটা যাবে এই দিকে, তাই না? এটা হচ্ছে এদিকে চলে যাবে। তাহলে খেয়াল করে দেখো, যদি চলে যায় তাহলে আলটিমেটলি এখানে আমি কি দেখতে পারবো, যদি চলে যায় তাহলে এখানে মেইনলি আমরা দেখতে পারবো হচ্ছে এখান থেকে একটা ইলেকট্রন চলে গেল, এই যে এখান থেকে একটা ইলেকট্রন হচ্ছে এখানে চলে আসলো, তাই না? তাহলে বলো ভ্যালেন্স ইলেকট্রন কতগুলো হয়ে গেল, 2টা। তাহলে ভ্যালেন্স হয়ে গেল হচ্ছে 2। ওকে, আচ্ছা। আবার যদি তুমি এখানে চিন্তা করে দেখো, যে আমি যদি এখান থেকে ইলেকট্রন এখন বের করি, এখান থেকে যদি ইলেকট্রন বের করি, তাহলে সেটা হচ্ছে এখানে যেতে পারে, তাই না? তখন জিনিসটা কিরকম হয়ে যায়, আমি এখানে আবার রিপিট করে আঁকি, তাহলে একটু সুবিধা হয়। হ্যাঁ, লেকচার কিন্তু প্রায় শেষ। হ্যাঁ, আপনার একটু ধৈর্য ধরি। তাহলে দেখো, এই যে সিঙ্গেল ইলেকট্রন, এই যে সিঙ্গেল ইলেকট্রন আগে এখানে ছিল, এখন আরেকটা এখানে চলে আসলো। তাহলে বলো আমাদের ভ্যালেন্স ইলেকট্রন কয়টা হইলো, 4টা হয়ে গেল। তার মানে এখানে ভ্যালেন্সি 4টা ফ্লোরিন গ্যাসে ধরতে পারবে, তাই না? তাহলে একই রকম ভাবে এখান থেকে যদি আমি জোড়া ভাঙি, তাহলে কতগুলো হয়ে যাবে,
6টা হয়ে যাবে, ভ্যালেন্সি 6। আবার এখান থেকে যদি জোড়া ভাঙি, ভ্যালেন্সি কত হয়ে যাবে? 8 হয়ে যাবে, তাই না? তার মানে ভ্যালেন্সি 8। তাহলে আশা করি তোমরা এইভাবে বাকিগুলাকে রিপিট করতে পারবা। 6 জন্য কি হয়, 6 জন্য কি হয়, 8 জন্য কি হয়, এটা কিন্তু তোমরা আশা করি এখন পারবা। আমি তোমাকে 2টা দেখাই দিছি, বাকি 2টা তোমরা কমপ্লিট করে ফেলো। হ্যাঁ, আচ্ছা, গেল। আর লাস্টে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ক্ল্যাথরেট যৌগ গঠন। হ্যাঁ, ক্ল্যাথরেট যৌগ গঠন, এটা কিন্তু আমাদের কবির স্যারের বইয়ে আছে, হাজারি স্যারের বইয়ের মধ্যে নাই, বাট এখান থেকে কমনলি হচ্ছে বোর্ড বলো, অ্যাডমিশন বলো, সব জায়গায় কিন্তু প্রশ্ন করা হয়। তো ক্ল্যাথরেট যৌগটা কি? এটা হচ্ছে আলটিমেটলি তুমি যদি বাংলা করো, এটা আসলে হচ্ছে অবরোধ যৌগ। হ্যাঁ, অবরোধ যৌগ। ওকে, তার মানে আলটিমেটলি একটা যৌগের মধ্যে এখানে অন্য কোনো পরমাণু হচ্ছে অবরুদ্ধ হয়ে থাকবে। বুঝতে পারলাম তো? তার মানে এখানে মেনলি 2 ধরনের অণুর কথা আমরা, বা 2 ধরনের জিনিসের কথা আমরা চিন্তা করতেছি। একটা যে হচ্ছে আটকায় রাখতেছে, অবরোধ করতেছে, আর একটা হচ্ছে যে অবরুদ্ধ হয়ে আছে। যে অবরোধ করলো, আটকায় রাখলো, আর যে অবরুদ্ধ হয়ে গেল, আটকে গেল। তাহলে এখানে তুমি চিন্তা করতে পারো 2 ধরনের পরমাণু নিয়ে আমরা আলোচনা করতে পারি। হ্যাঁ, 2 ধরনের পরমাণু নিয়ে আলোচনা করতে পারি। যে আটকালো, যে আটকে গেল। যে আটকালো সে হচ্ছে হোস্ট অণু। হ্যাঁ, হোস্ট অণু বা হোস্ট যৌগ তুমি চিন্তা করতে পারো। এখানে আমরা যেটা নিয়ে বর্তমানে চিন্তা করব, এখন যেটা দেখাবো সেটা হচ্ছে ক্যাটেকল। আরো হইতে পারে অনেক রকমেরই হোস্ট, সমস্যা নাই, বাট এখানে আমরা মেনলি ক্যাটেকল নিয়ে চিন্তা করব। আরেকটা হচ্ছে যেটা অবরুদ্ধ হয়ে গেল, সেটা হচ্ছে গেস্ট অণু। গেস্ট অণু, এখানে আমাদের অণু হইতে হবে এমন কোনো কথা নেই, পরমাণু হইতে পারে। এখানে মেনলি আমরা হচ্ছে আমাদের নিষ্ক্রিয় গ্যাসগুলোকে চিন্তা করব। হ্যাঁ, নিষ্ক্রিয় গ্যাস, এগুলাকে এখন চিন্তা করব। এখন খেয়াল করে দেখো, সব নিষ্ক্রিয় গ্যাস কিন্তু আমাদের গেস্ট অণু হিসেবে কাজ করতে পারে না। যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আকার একটু বড় হয়, সেগুলো হচ্ছে এখানে আটকে যাইতে পারে, ছোট হইলে কিন্তু আটকাইতে পারে না। অর্থাৎ আমি যদি এখানে ছোট যে গ্যাসগুলো আছে, হ্যাঁ, আমি যদি এখানে হিলিয়াম চিন্তা করি বা যদি নিয়ন চিন্তা করি, এরা কিন্তু গেস্ট অণু আকারে কাজ করতে পারে না। এরা গেস্ট অণু আকারে কাজ করতে পারে না, কারণ এদের আকার ছোট হয়, আকার ছোট হয়। হ্যাঁ, আর যদি এটা আকারটা একটু বড় হয়, যেমন তুমি যদি আর্গনের কথা চিন্তা করো, হ্যাঁ, যদি ক্রিপ্টনের কথা চিন্তা করো, এরা কিন্তু হচ্ছে আমাদের কি করে, গেস্ট অণু আকারে কাজ করতে পারে, কারণ এদের আকার কিন্তু বড়। ওকে, একটু বেশি কথা কি আমরা বুঝতে পারলাম? আশা করি এটা ক্লিয়ার। এখন তুমি যদি এখানে দেখতে চাও কিভাবে সে হচ্ছে এটাকে আবদ্ধ করে, এই জন্য কিন্তু অবশ্যই আমাদের ওই যে হাইড্রোজেন বন্ধনের জ্ঞান থাকাটা দরকার। আমরা অলরেডি কিন্তু ছোট্ট করে হাইড্রোজেন বন্ধনের কথাটা শিখছিলাম, সেটা আমরা এখানে প্রয়োগ করার চেষ্টা করবো। হ্যাঁ, আচ্ছা, ধরো ক্যাটেকল দেখতে কিরকম হয়, এই যে বেনজিন চক্র, তাই না? তার যদি পার্শ্ববর্তী 2টা কার্বনে ওইচ থাকে, তাহলে সেটা হয়েছে ক্যাটেকল, তাই না? রাইট, এগুলো হচ্ছে আমরা আবার অ্যারোমেটিক হাইড্রোকার্বন যখন পড়বো অর্গানিকে, সেখানে এগুলো আবার পড়বো। হ্যাঁ, ক্যাটেকল কি, কুইনল কি, হ্যাঁ, এসব রেজরকিনল কি। সো যদি এরকম হয়, এই কার্বনে ওইচ আবার এই কার্বনে ওইচ, পাশাপাশি কার্বনে ওইচ থাকলে সেটা কি হয়ে যাবে, ক্যাটেকল হয়ে যাবে। বুঝতে পারলাম কি? আচ্ছা, সো সেটাই হচ্ছে আমি এখানে দেখানোর চেষ্টা করতেছি। ধরো এটাকে আমি এভাবে রাখলাম, লেটস সে অক্সিজেন, ধরো হাইড্রোজেনটাকে আমরা এভাবে দিলাম, আর এখানে কি করলাম, অক্সিজেন হাইড্রোজেন, এই একটা অণু। এখানে ধরো আমাদের আরেকটা অণু আছে ক্যাটেকল, লেটস সে এরকম। হ্যাঁ, এখানে আমাদের কি আছে, ধরো অক্সিজেন হাইড্রোজেন, এখানে ধরো আমাদের অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে। আমি এঁকে নিই, তারপর তোমাকে বন্ধনটা দেখাচ্ছি। এখানে ধরো আমাদের অক্সিজেন হাইড্রোজেন, আর এখানে ধরো, আচ্ছা আমি একটু ভালো করে আঁকি, অক্সিজেন হাইড্রোজেন, আর এখানে ধরো আমাদের অক্সিজেন হাইড্রোজেন। এই যে দেখছো, আমি 3টা যৌগ কিন্তু একসাথে আঁকলাম। এই 3টা হচ্ছে সেই হোস্ট অণু, এর হচ্ছে সেই ক্যাটেকল। তাহলে ক্যাটেকলের মধ্যে কি হবে, আমি বলছিলাম হাইড্রোজেন বন্ধন তৈরি হবে। দেখো, এই অক্সিজেনের সাথে এই হাইড্রোজেনে এরকম ভাবে একটা আন্তঃআণবিক বন্ধন তৈরি হবে। একই যুক্তিতে এখানে একটা আন্তঃআণবিক বন্ধন তৈরি হবে, এখানেও একটা আন্তঃআণবিক বন্ধন তৈরি হবে। তাহলে দেখো তো, ভেতরে আমি একটা জেলখানা তৈরি করলাম না, তাই না? একটা জেল তৈরি করলাম, এটাই হচ্ছে সেই আমাদের ক্ল্যাথরেট। হ্যাঁ, ভেতরে যে ফাঁকা জায়গাটা, ক্ল্যাথরেট, জেলখানা। এটার মধ্যে কি হবে, এই আর্গন বা ক্রিপ্টন এরা কিন্তু এখানে আটকায় যেতে পারে।
আর্গন এখানে, বা তুমি এখানে ক্রিপ্টনের কথা চিন্তা করতে পারো, এরা হচ্ছে এখানে আটকায় যেতে পারে। অর্থাৎ ধরো এখানে ক্রিপ্টন বা আর্গন নিজের খুশি মতো বসে আছে, হ্যাঁ, ইচ্ছা মতো বসে আছে, তিনটা অণু পাশাপাশি এসে একে আটকায় দিবে। বিষয়টা এরকম। তুমি চিন্তা করো, আর একটু সহজভাবে তুমি চিন্তা করো, ওরা হচ্ছে সাধারণ নাগরিক, হ্যাঁ, সাধারণ নাগরিক। ফেসবুকে একটা উল্টাপাল্টা স্ট্যাটাস দিল, একটা উল্টাপাল্টা পোস্ট করলো, এখানে কি করবে, পুলিশ এসে তাকে ঘেরাও করে ফেলবে, ঘেরাও করে তাকে আটকায় ফেলবে। বিষয়টা এরকম। তাহলে এখন তুমি যদি এখানে চিন্তা করো যে না, হিলিয়াম বা নিয়নের কেউ আছে, তখন কি হবে দেখো, এখানে কিন্তু যে দুর্বল বন্ধনগুলো তৈরি হলো, সেই দুর্বল বন্ধন ভেদ করে এই ছোট আকারের গ্যাসগুলো সহজে বের হইতে পারে। বাট ওরা যেহেতু বড়, ওরা কিন্তু এই দুর্বল বন্ধনকে এত সহজে ভেদ করে বের হইতে পারে না। সো এই হচ্ছে মেনলি বিষয়টা, এই হচ্ছে আমাদের সেই অবরোধ যৌগ। তাহলে এখান থেকে একটু পড়লে আমার মনে হয় যে এনাফ। তো এটার মাধ্যমে হচ্ছে আমরা পি ব্লকটাকে শেষ করতে পারলাম। আজকে লেকচারটা একটু বড় হয়ে গেছে, সমস্যা নাই, ইনশাল্লাহ আমরা সামনের লেকচার হচ্ছে ডি ব্লক এবং এফ ব্লক, এগুলো নিয়ে আলোচনা করব, তারপর আমরা আস্তে আস্তে করে আগাবো। ঠিক আছে, তো ততদিন সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।